নিলয় কণ্ঠে হতাশা নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করছে। বাবা মা কেন প্রতিবারই আমার সাথে এমন করে? আমি কি এমন করেছি যে তারা আমাকে সহ্য করতে পারে না? মানছি যে তারা আমার জায়গায় মেয়ে সন্তান আশা করছিল, কিন্তু আমি তো নিজের ইচ্ছে দুনিয়ায় আসেনি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তাহলে কেন তারা আমাকে অবহেলা করে? কেন আমাকে তাদের থেকে দূরে সরিয়ে রাখে? নিলয়ের চোখ ভিজে আসে, সে চোখ মুছে নেয়, তারপর ঘুমিয়ে যায়। সবাই তো এখন ঘুমাচ্ছে, তাহলে চলুন পরিচয় পর্বটা সেরে নিই। আমি হচ্ছি ও এক সেকেন্ড, আপনারা তো আর আমার পরিচয় জানতে চাননি। আমার পরিচয় তো সবাই জানেন। সরি। আমাদের আজকে নায়ক হচ্ছে নিলয় আহমেদ। আহমেদ পরিবারের ছোট ছেলে, এবার অনার্স প্রথম বর্ষে পড়ছে। তার বাবা শহরের একজন নামী ব্যবসায়ী। নিলয়রা দুই ভাই এক বোন, ভাই বোন দুজনেই নিলয়ের বড়। বড় ভাই নাদিমের বিয়ে হয়েছে 2 বছর হলো। তাদের ঘরে মিষ্টি একটা মেয়ে হয়েছে। নাদিম এখন তার বাবার সাথেই ব্যবসা দেখে, আর নিলয়ের বড় বোন নাইমা অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। নীরব ছোটবেলা থেকেই তার পরিবারের কাছে অবহেলিত একজন। কারণটা তো নিলয়ের মুখে শুনলেনি। তাছাড়া আরেকটা কারণ আছে, সেটা গল্পের সাথে থাকলে জানতে পারবে। আর আরেকটা কথা, এই বাড়িতে সবার কাছে নিলয় অবহেলিত হলেও তার ভাবি তাকে অনেক ভালোবাসে এবং নিজের ভাইয়ের মতোই দেখে। আপাতত এটুকুই থাক, এখন চলুন গল্পে ফিরি। রাত তখন 1টা। আহমেদ বাড়ির সবাই তখন গভীর ঘুমে অচেতন। তখনই নিলয়ের ফোনে একেবারে সূক্ষ্ম আওয়াজের একটা অ্যালার্ম বেজে ওঠে। নিলয় সঙ্গে সঙ্গে অ্যালার্ম বন্ধ করে উঠে বসে। তার চোখের ঘুম যেন একটা অ্যালার্মেই উধাও হয়ে গেছে। নিলয় উঠে দাঁড়ায়, তারপর তার ড্রেস চেঞ্জ করে একটা কালো জ্যাকেট, কালো প্যান্ট, কালো শু, কালো মাস্ক, কালো চশমা পরে নেয়। এখন আর এটা পরিবারের অবহেলিত সে বোকা ও খ্যাত নিলয় নয়। এখন এটা হচ্ছে শহরের বা দেশের জন্য কর্মরত একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যার আন্ডারে একটা দেশের সকল বাহিনী মাথা নত করতে হবে, যে একাই একটা দেশ পরিচালনা করার মতন ক্ষমতা রাখে। নিলয়ের বর্তমান লুকে তাকে দেখে যেন কেউ চিনতেই পারবে না এটা কে। নিলয় তার আলমারির ড্রয়ার থেকে একটা আইডি কার্ড নিয়ে জানালার পাশে পাইপ বেয়ে বাড়ি থেকে বেরোয়। তারপর বাড়ির দেয়াল টপকে বেরিয়ে যায়, কারণ গেটে দারোয়ান আছে। নিলয় বাড়ির এরিয়া পেরিয়ে একটু সামনে যেতেই দেখে একটা ব্ল্যাক ফেরারি গাড়ি দাঁড়িয়ে আছে। নিলয় কাছে যেতেই গাড়িতে থাকা লোকটা গাড়ি থেকে নেমে সম্মানের সাথে মাথা নত করে নিলয়ের দিকে গাড়ির চাবি এগিয়ে দেয়। নিলয় গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে সোজা চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। গেট দিয়ে ঢুকতেই দুজন গার্ড নিলয়কে স্যালুট দেয়। একটু এগিয়ে গিয়ে গাড়ি থেকে নেমে নিলয় সোজা অফিসে প্রবেশ করে। এটা কোনো সাধারণ অফিস নয়, এটা হচ্ছে CIA এর স্টেশন। আপনাদের বোঝার জন্য বলে দে, কোনো নির্দিষ্ট দেশে CIA এর যে অফিস থাকে তাকে সাধারণত স্টেশন বলা হয়। এখানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কাজ করা হয়, কিন্তু স্টেশন চিফ সবসময় থাকেন না। নিলয় ভেতরে প্রবেশ করার পর সবাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। এখানে কেউ কোনো সালাম দিচ্ছে না, সবাই শুধু মাথা নত করে সম্মান জানাচ্ছে। নিলয় গিয়ে তার কেবিনে বসে। তখনই তার কেবিনে ডেপুটি স্টেশন চিফ অর্থাৎ নিলয়ের অ্যাসিস্ট্যান্ট আসে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন। স্যার, আমরা এই মাসে সকল মিশন শেষ করেছি, কিন্তু আজকে সকালে জর্জ বুশ সেন্টার ফর ইন্টেলিজেন্স থেকে আরেকটি নতুন মিশন দিয়েছে। হোয়াট? এই মাসে 5টা মিশন অলরেডি শেষ করেছি, আবার কিসের মিশন? স্যার, দিস ইজ দ্য ফাইল। আয়ান তখন ফাইলটা নিলয়ের দিকে এগিয়ে দেয়। নিলয় ফাইলটা দেখে রেগে যায়। হাউ ক্যান দিস বি ফিনিশড উইদিন দিস মান্থ? এটা কিছুতেই এই মাসের মধ্যে শেষ করা যাবে না। স্যার, প্লিজ কুল ডাউন, আমার তো কোনো দোষ নেই এখানে। ইটস অলসো রাইট, বাট হোয়াট আই সে? বললাম না এটা কিছুতেই এই মাসের মধ্যে শেষ করা যাবে না। স্যার, আই থিঙ্ক ইউ শুড কন্ট্যাক্ট দ্য হেড অফিস। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। ঠিক আছে, নাও ইউ ক্যান গো। আয়ান মাথা নত করে সম্মান জানিয়ে চলে যায়। নিলয় তখনই তার চেইন অফ কমান্ড অনুসরণ করে। তারপর কিছুক্ষণ পরে নিলয় জর্জ বুশ সেন্টার ফর ইন্টেলিজেন্সের তার হেডের সাথে যোগাযোগ করে। হ্যালো স্যার, গুড আফটারনুন। এখানে গুড আফটারনুন বলা হয়েছে কারণ হেড অফিসাররা যে দেশে থাকে সেখানে এখন বিকেল। Yes, good afternoon. What about you? ইয়েস স্যার, আই এম ওয়েল। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার। What that? Sir, I have already completed 5 missions on this month, but today at morning I got another mission from head office which is big from another missions, and I want to say that I can't complete this mission within this month. Okay, since you can do it, it
probably is a bit big of a tax. Alright, then I will give you until the first week of next month. Thank you very much, sir. I hope to finish the work within the stipulated time. নিলয় কল কেটে দেয়। আপনারা যারা তাদের কথাগুলো ঠিক করে বুঝতে পারেনি তারা শুনুন। নিলয় হেড অফিসারকে জানিয়েছিল যে সে এই মাসে 5টা মিশন শেষ করেছে, কিন্তু তারপরেও আজকে সকালে হেড অফিস থেকে তাকে আরেকটা মিশন দেওয়া হয়, যেটা অন্য মিশনগুলোর চেয়ে বড়, আর সেটা নিলয় এই মাসের মধ্যে শেষ করতে পারবে না। হেড অফিসার তখন নিলয়কে পরের মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেয়। নিলয় ধন্যবাদ জানিয়ে কল কেটে দেয়। নিলয় তখন পুরো ফাইলের সকল কাজকে 3 ভাগ করে নেয়, তারপর শিডিউল রেডি করে আয়ানকে ডাক দেয়। ইয়েস স্যার। লুক অ্যাট দিস। এখানের এই প্রথম অংশটি সাইবার টিমকে দেবে। তারা 4 দিনের মধ্যে কাজটি শেষ করবে। তারপর দ্বিতীয় ভাগে তোমরা সাইবার টিমের কাজগুলো নিয়ে রিসার্চ করে ফাইনাল কাজের শিডিউল রেডি করবে এবং যাবতীয় সব কিছু রেডি রাখবে। তারপর তৃতীয় ভাগ অর্থাৎ ফাইনাল কাজের দিনই মিশনটি হবে। আমি নিজেই মিশনটি পরিচালনা করব। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার, অল ক্লিয়ার। ওকে, নাও আই নিড টু গো। বাই, সি ইউ নেক্সট টাইম। ওকে স্যার, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অফ ইয়ারসেলফ। নিলয় বেরিয়ে পড়ে। তারপর আবার যেখান থেকে গাড়ি উঠেছিল সেখানে এসে গাড়ি থামায়। সেই লোকটা সেখানেই ছিল। নিলয় তখন চাবি এগিয়ে দিলে লোকটা মাথা নত করে চাবি নেয়। তারপর সে আগের মতন সব কিছু করে নিলয় এখন তার রুমে। তারপর সে তার ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ে। আবার সে একই স্বপ্ন, সে অবহেলা, সে উপেক্ষা, এজন্য শেষ হওয়ার নয়। আমার কি পরিবারে সত্যি কোনো স্থান আছে, নাকি আমি শুধু একটা অবাঞ্ছিত বোঝা? সকালে ঘুম ভাঙতে নিলয়ের চোখে মুখে একরাশ গভীর ক্লান্তি। রাতের সিআইএর স্টেশন চিফ নিলয়, আর দিনের বেলা পরিবারের কাছে বোকা ও খ্যাত ছোট ছেলে নিলয়। এই 2 সত্তার মাঝে এক অদৃশ্য অথচ কঠিন দেয়াল। বাইরের আলো ফুটতেই ভেতরের অন্ধকারটা যেন আরও প্রকট হয়ে ওঠে। মা বাবার অবজ্ঞা, বড় ভাই বোনের শীতল আচরণ, সব কিছুই তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায়। শুধুমাত্র তার ভাবি রীতা, তিনি একমাত্র মানুষ যিনি নিলয়কে মন থেকে ভালোবাসেন এবং নিজের ছোট ভাইয়ের মতো আগলে রাখেন। নিলয় বিছানা ছেড়ে ওঠে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে। এই মুখটা কি সত্যিই পরিবারের চোখে এত তুচ্ছ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক অদম্য শক্তি যা বাইরের কেউ জানে না? এক দীর্ঘশ্বাস ফেলে সে প্রস্তুত হতে থাকে। আজ সকালের নাস্তাটা হয়তো নীরবে কাটবে, যেমনটা প্রতিদিনই কাটে। ডাইনিং রুমে গিয়ে দেখে সবাই উপস্থিত। বাবা, মা, ভাই, ভাবি, বোন, নাইমা। বাবা খবরের কাগজ পড়ছেন, মা চা বানাচ্ছেন। নাদিম আর রীতা তাদের ছোট্ট মেয়ে টিয়ার সাথে খেলছেন। নাইমা নিজের ফোন নিয়ে ব্যস্ত। নিলয় ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসে। কেউ তার দিকে ফিরেও তাকায় না, যেন সে তাদের জন্য এক অদৃশ্য মূর্তি, যার অস্তিত্ব তাদের কাছে অর্থহীন। এতক্ষণ কোথায় ছিলি? সবার তো খাওয়া হয়ে যাচ্ছে, তোর জন্য কি আর বসে থাকবো নাকি? নিজের খাবার নিজের মতো দেখে নিস। আমরা তো আর সারাক্ষণ তোর পিছনে লেগে থাকতে পারি না। এমনিতে একটা বোঝা হয়ে আছিস, তার উপরে এই নবাবী। তোর পেছনে আর কত খরচ করবো আমরা? মনে হচ্ছে একটা অনাথ নিয়ে এসেছি। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল মা। এই ছেলেটা তোকে দিয়ে কিচ্ছু হবে না, একটা অকর্মা। দেখ নাদিম কত ভোরে উঠে বাবার সাথে ব্যবসায় লেগে পড়ে, আর তুই একটা অচল পয়সার মতো ঘরের কোণে পড়ে থাকিস। তোকে দিয়ে কি হবে? শুধু খাওয়া আর ঘুম ছাড়া তো আর কিছু জানিস না। তোর মতো অপদার্থকে জন্ম দিয়েছি বলে আজ এই অবস্থা মনে হয়। একটা ভুল সন্তান জন্মেছিল। বাবা, ওর কথা বাদ দাও, ওর দ্বারা কিচ্ছু হবে না। ছোটবেলা থেকেই তো দেখছি একটা আস্ত ক্ষেত, একটা অপয়া। ওর মতো কেউ এই পরিবারে ফিট করে না। ও তো সমাজের চোখেও একটা হাসির পাত্র। ওর দিকে তাকালে আমার মেজাজ খারাপ হয়ে যায়, যেন বিষটা দেখছি। ঠিকই বলেছিস নাইমা, ওকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট। নিলয় তাদের কথার কোনো জবাব দেয় না, মাথা নিচু করে বসে থাকে। তার হৃদয়ের গভীর ক্ষতটা যেন আরও গভীরে চলে যায়। রীতা পাশ থেকে আর চোখে নিলয়ের দিকে তাকান। তার চোখে একরাশ গভীর অনুভূতি। তিনি এগিয়ে এসে নিলয়ের প্লেটে পরোটা আর ডিম দেন। খা নিলয়, গরম গরম আছে। নিলয় কৃতজ্ঞ চোখে ভাবির দিকে তাকায়। এই একটা মানুষই যেন তার জীবনের এক ফালি আলো, এই অন্ধকার বাড়ির একমাত্র আশ্রয়। তার ভেতরের কষ্টটা কেবল এই মানুষটাই বোঝেন। নাস্তা শেষ করে নিলয় নিজের রুমে ফিরে আসে, ল্যাপটপ খুলে বসে। বিশ্ববিদ্যালয়ে তার এখন অনলাইন ক্লাস চলছে।
ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনটা অস্থির। গত রাতের CIA এর নতুন মিশনটা তার মাথায় ঘুরছে। সাইবার টিমকে 4 দিনের মধ্যে প্রথম অংশ শেষ করতে হবে। এই চিন্তায় তাকে অস্থির করে তোলে। সে জানি মিশনের গুরুত্ব কতখানি। ঠিক তখনই ফোন বেজে ওঠে। আয়ান কল করেছে। হ্যালো আয়ান। স্যার, গুড মর্নিং। সাইবার টিম কাজ শুরু করে দিয়েছে। তারা জানিয়েছে প্রথম অংশটি 3 দিনের মধ্যেই শেষ করতে পারবে। ওয়াও, অনলি 3 ডেজ। তাদের বলো কাজটা যেন ত্রুটিমুক্ত হয়। আমি কোনো ভুল চাই না। ওকে স্যার, আই উইল হ্যান্ডেল অল। গুড, আমাকে প্রতি মুহূর্তে আপডেট দিও। অবশ্যই স্যার। ফোন রেখে নিলয় হাসে। এই তো তার নিজের পৃথিবী, যেখানে তার মেধা, তার ক্ষমতাকে সম্মান জানানো হয়। এখানে সে অবহেলিত নয়, বরং অপরিহার্য। এই উপলব্ধি তাকে এক অদ্ভুত শক্তি যোগায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। নিলয় বিশ্ববিদ্যালয়ে তার বন্ধু সাকিবের সাথে দেখা করতে যায়। সাকিব তার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু, যার সাথে সে নিজের সব কথা শেয়ার করতে পারে। যদিও CIA এর বিষয়গুলো সে গোপনে রাখে। কিরে নিলয়, আজ এত মনমরা কেন? বাড়িতে আবার কিছু হয়েছে নাকি? চেহারাটা দেখে মনে হচ্ছে পৃথিবীর সব বোঝা তোর কাঁধে। আর বলিস না, সে একই ব্যাপার। মনে হয় এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। জন্ম নেওয়াটাই যেন আমার অপরাধ ছিল। ওরা তো সরাসরি বলে আমি একটা আবর্জনা, একটা কলঙ্ক। দুর্বোকা, তুই এত ভালো একটা ছেলে, তোর কেন মূল্য থাকবে না? ওরা তোর কদর বোঝে না, এটাই সমস্যা। শোন, চল আজ রাতে একটু ঘুরতে যাই, মন ভালো হয়ে যাবে। তোর মন ভালো করাটা জরুরি। আসলে আজ রাতে একটু ব্যস্ত আছি, অন্য একদিন যাই, কি বলিস? তোর আবার কিসের ব্যস্ততা রে বোকা? পড়াশোনা আর ঘুম ছাড়া তো তোর কোনো কাজ নেই। সারাদিন তো ঘরেই বসে থাকিস, নাকি কোনো মেয়ের পেছনে ঘুরছিস? তোকে আবার কে পাত্তা দেবে? তোকে দেখে তো মেয়েরা 100 হাত দূরে পালাবে। তোর মতো ছেলেকে কে দেখবে? নিলয় হাসে। সাকিব জানে না তার বোকা বন্ধুটা রাতে অন্য এক জীবনের যোদ্ধা। সাকিবের কাছ থেকে বিদায় নিয়ে নিলয় বাড়ির দিকে রওনা দেয়। রাত তখন প্রায় 8টা। নিলয় ঘরে ফিরতে দেখে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর গল্প করছে। নিলয়কে দেখে সবার মুখ কঠিন হয়ে যায়, যেন তার আগমন তাদের আনন্দকে মাটি করে দিয়েছে। এই যে নবাবের পুত্র এসেছেন। এতক্ষণ কোথায় ছিলি? সারাদিন তো ঘরেই পড়ে থাকিস, আর যখন বেরোবি তখন রাত করে ফিরবি। কার পেছনে ঘুরছিলি এতক্ষণ? নিশ্চয়ই কোনো আজে বাজে ছেলের সাথে মিশেছিস, আর আমাদের মান সম্মান কিচ্ছু রাখবি না। ওর কাছে কিছু জানতে চাস না। এ তো একটা ভবঘুরে, একটা বেহায়া। কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না, আমাদের মান সম্মান সব ধুলোই মিশিয়ে দেবে। একে ঘরে রেখে আমরা আর কত অপমান হব। বাবা মা, তোমরা ওকে নিয়ে এত চিন্তা করো কেন? ও তো এমনই একটা আস্ত অপদার্থ, একটা অসভ্য। ওর দিকে তাকালেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। মনে হয় ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দিই। ঠিকই বলেছিস নাইমা, ওকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট। এর থেকে তো পথের কুকুরও ভালো। নিলয় তাদের কথার কোনো জবাব দেয় না। তার চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়তে শুরু করে, কিন্তু সে মাথা নিচু করে রাখে যাতে কেউ দেখতে না পায়। তার হৃদয়ের গভীর ক্ষতটা যেন আরও গভীরে চলে যায়। সে নীরবে নিজের ঘরের দিকে চলে যায়। তার এই কষ্ট, এই যন্ত্রণা, এই বাড়িতে তার কান্নার কোনো মূল্য নেই। রাত গভীর হয়। আহমেদ বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। রাত 1টা বাজতেই সেই সূক্ষ্ম অ্যালার্ম। নিলয় ধরফর করে ওঠে। তার চোখে সেই চেনা ধারালো দৃষ্টি। কালো জ্যাকেট, প্যান্ট, জুতো, মাস্ক, চশমা নিলয় আবার রূপান্তরিত হয় CIA এর স্টেশন চিফ। সে চুপিসারে ঘর থেকে বেরিয়ে যায়। আগের মতোই পাইপ দিয়ে নেমে আসে। ব্ল্যাক ফারারি অপেক্ষায় থাকে। গাড়ি চালিয়ে সে CIA স্টেশনের দিকে এগোয়। গার্ডরা স্যালুট জানায়। অফিসের ভেতরে প্রবেশ করতে সবাই মাথা নত করে সম্মান জানায়। নিলয় তার কেবিনে বসে। আয়ান ভেতরে আসে। স্যার, সাইবার টিমের কাজ প্রায় শেষের পথে, আর মাত্র কয়েক ঘন্টা। এক্সিলেন্ট। আর আমাদের দ্বিতীয় ধাপের প্রস্তুতি কেমন চলছে? সব কিছু প্রস্তুত তো? জি স্যার, আমরা সাইবার টিমের সাথে কাজ শেষ হওয়ার সাথে সাথে রিসার্চ শুরু করে দেব। সব ডেটা এবং সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। গুড। এবার আসা যাক ফাইনাল মিশনে। এই মিশনটি অন্তত সংবেদনশীল। এর সাথে দেশের নিরাপত্তা জড়িত। আমি চাই না কোনো রকম ত্রুটি হোক। স্যার, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। মিশনটি পরিচালনা করার জন্য আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে চাই। আমার মনে হয় কিছু গভীরে গিয়ে দেখতে হবে। স্যার, আপনি কি ব্যক্তিগতভাবে কিছু জায়গা ভিজিট করতে চান? হতে পারে।
আমাকে কিছু জায়গা চিহ্নিত করে রাখো, তবে গোপনীয়তা বজায় রেখে। এই মিশনের কথা যেন কেউ জানতে না পারে। জি স্যার, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আয়ান চলে যায়। নিলয় চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে। তার মনে পড়ে তার পরিবারের কথা। তাদের কাছে সে আজও অবহেলিত, বোকা ও খ্যাত। তাদের কাছে তার অস্তিত্বই যেন বোঝা, একটা অনাকাঙ্ক্ষিত বিপদ, একটা কলঙ্ক। আর এই বাইরের জগতে সে একজন ক্ষমতাধর কর্মকর্তা, যার একটা সিদ্ধান্তে একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করে। এই দুই জীবনের বৈপরীত্য তাকে এক অস্থির দোলাচলে ফেলে দেয়। কিন্তু সে জানে তার এই গোপন পরিচয় তাকে বাঁচিয়ে রেখেছে, তাকে উদ্দেশ্য দিয়েছে। নিলয়ের চোখ দুটো বন্ধ, চোখের পাতায় জমাট বাঁধা ক্লান্তির ছাপ। এক মুহূর্তের জন্য যেন তার ভেতরের দুই সত্তা মুখোমুখি দাঁড়ায়। একদিকে পারিবারিক অবহেলা আর কটু কথার জ্বালা, অন্যদিকে দেশের প্রতি এক গভীর দায়িত্ববোধ। এই বৈপরীত্যই তাকে আরও শক্তিশালী করে তোলে। সে জানে এই রাতের জীবনই তার আসল অস্তিত্ব, যেখানে তাকে মূল্য দেওয়া হয়, তার সম্মান আছে। গভীর শ্বাস ফেলে সে চোখ মেলে। মিশন সফল করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ সে। আমি আয়ানকে ডাক দিই। আয়ান আসলে বলি, রিসার্চ টিমকে বলো সাইবার টিমের কাজ শেষ হওয়ার সাথে সাথেই তারা যেন দ্রুত তাদের অংশের কাজ শুরু করে। এই এক মুহূর্ত দেরি করা যাবে না। জি স্যার, আমি এখনই তাদের নির্দেশ দিচ্ছি। এ বলে আমি চলে যাই। নিলয় তখন ফাইলপত্র ঘেটে মিশনের খুঁটিনাটি দেখতে থাকে। এই মিশনটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন জর্জ বুশ সেন্টার এটা এত তড়িঘড়ি করে শেষ করতে চাইছে, তা নিয়ে সে গভীরভাবে চিন্তা করে। হঠাৎ তার মনে হয় এই মিশনের পেছনে হয়তো আরও কোনো বড় রহস্য লুকিয়ে আছে। পরের কয়েকটা দিন নিলয়ের কাটলো অত্যন্ত ব্যস্ততায়। দিনের বেলায় সে পরিবারের সে বোকা ও খ্যাত ছেলে, যে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে মনোযোগ দেওয়ার ভান করে। রাতের বেলায় সে দেশের অন্যতম ক্ষমতাধর CIA স্টেশন চিফ, যার নির্দেশে শত শত এজেন্ট কাজ করে। পরিবারের অবহেলা আর কটু কথা তাকে আরও বেশি করে তার গোপন জীবনের দিকে ঠেলে দেয়। ভাবি রিতা ছাড়া আর কেউ তার মনের খবর রাখে না। এক বিকেলে নিলয় তার ল্যাপটপে কাজ করছে, এমন সময় রিতা তার রুমে আসে। কি করছিস নিলয়? এত মন দিয়ে কি দেখছিস? কিছু না ভাবি, এমনি ইউনিভার্সিটির কিছু কাজ করছিলাম। তোর মুখটা দেখে মনে হচ্ছে তুই ভালো নেই। সবার কথাগুলো তোকে খুব কষ্ট দেয়, তাই না? আমি জানি ওরা তোর সাথে অন্যায় করে, কিন্তু তুই তো জানিস আমি সব সময় তোর পাশে আছি। তুই আমার ছোট ভাইয়ের মতো। শুধু তুমি বুঝো ভাবি, আর কেউ বোঝে না। মনে হয় এই পৃথিবীতে আমি একদম একা। না রে বোকা, তুই একা নোস, আমি আছি না। আর শোন, তুই পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, দেখবি একদিন সবাই তোর কদর বুঝবে। যারা আজ তোকে অবহেলা করছে তারাই একদিন তোর সম্মান করবে। রিতার কথাগুলো নিলয়ের মনে কিছুটা শান্তি এনে দেয়। অন্তত একজন তো আছে যে তাকে এত বোঝে। একদিন পর রাত তখন প্রায় 11টা। নিলয় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই তার ফোন বেজে ওঠে। আয়ান কল করেছে। হ্যাঁ আয়ান বলো। স্যার, সাইবার টিমের কাজ সম্পূর্ণ শেষ এবং তাদের দেওয়া ডেটা বিশ্লেষণ করে আমাদের রিসার্চ টিম দ্বিতীয় ধাপের কাজও শেষ করেছে। ফাইনাল মিশনের জন্য সব তথ্য প্রস্তুত স্যার। আপনি যখন চাইবেন আমরা শুরু করতে প্রস্তুত। ওয়াও, গ্রেট নিউজ। সব কিছু দুবার করে পরীক্ষা করে নাও, কোনো ত্রুটি যেন না থাকে। কাল সকালে আমাকে সব কিছু বুঝিয়ে দেবে। আগামীকালই ফাইনাল মিশন পরিচালনা করতে হবে। জি স্যার, সব কিছু প্রস্তুত থাকবে। ফোন রেখে নিলয় কিছুক্ষণ চুপ করে বসে থাকে। আগামীকাল ফাইনাল মিশন, এই মিশনটাই তার ক্ষমতার আসল পরীক্ষা। সে জানে মিশনের সাফল্যের উপর তার ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। পরের দিন সকালে অন্যান্য দিনের মতোই ডাইনিং টেবিলের দৃশ্য। নিলয় চুপচাপ বসে আছে। বাবা, মা, নাদিম, নাইমার কটু কথা আজও তার কানে প্রবেশ করে, কিন্তু আজ নিলয় সেগুলো কানে তোলে না। তার মন সম্পূর্ণরূপে আগামীকালের মিশনের দিকে নিবদ্ধ। নাস্তা শেষ করে সে নিজের রুমে চলে যায়। অনলাইন ক্লাসে যুক্ত হয় ঠিকই, কিন্তু তার মনোযোগ সম্পূর্ণরূপে ফাইলপত্রের দিকে। দুপুরের দিকে আয়ান একটা এনক্রিপ্টেড ভিডিও কল করে। স্যার, সব কিছু প্রস্তুত। আমি আপনার জন্য অফিসের একটি সুরক্ষিত রুমে অপেক্ষা করছি। ঠিক আছে, আমি আসছি। নিলয় সাকিবের সাথে দেখা করার অজুহাতে বাড়ি থেকে বের হয়। সাকিবকে ফোন করে বলে যে সে আজ ব্যস্ত, অন্য একদিন দেখা করবে। দ্রুত সে তার গোপন গাড়িতে চড়ে CIA স্টেশনের দিকে রওনা দেয়। স্টেশনে পৌঁছে নিলয় সরাসরি সুরক্ষিত রুমে যায়। সেখানে আয়ান এবং রিসার্চ টিমের প্রধান অপেক্ষা করছে। স্যার আসুন, আমরা সব কিছু বুঝিয়ে দিচ্ছি। রিসার্চ টিমের প্রধান নিলয়কে একটা বিস্তারিত ব্রিফিং দেয়।
মিশনের লক্ষ্য, সম্ভাব্য ঝুঁকি, প্রয়োজনীয় সরঞ্জাম এবং বিকল্প পরিকল্পনা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হয়। নিলয় মন দিয়ে সব শোনে, প্রয়োজনে প্রশ্ন করে এবং নিজের কিছু মতামত দেয়। এই মিশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিটা পদক্ষেপ সতর্ক থাকতে হবে। আমি চাই না আমার টিমের কোনো সদস্যের জীবন বিপন্ন হোক। সুরক্ষার দিকটা যেন সর্বোচ্চ অগ্রাধিকার পায়। জি স্যার, আমরা সব ব্যবস্থা নিয়েছি। মিশনের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুরক্ষিত এবং পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। আয়ান, তুমি আমার সাথে থাকবে আর বাকি টিমকে প্রস্তুত থাকতে বলো। আগামীকাল রাত 1টা মিশন শুরু হবে। জি স্যার। মিশনের রাত। আহমেদ বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঘড়ির কাঁটা রাত 1টা ছুঁতেই নিলয়ের সেই পরিচিত অ্যালার্ম বেজে ওঠে। সে দ্রুত উঠে পোশাক পরিবর্তন করে। আজ তার পোশাকে কিছুটা ভিন্নতা আছে। কালো জ্যাকেট, কালো প্যান্ট, কালো শু, কালো মাস্ক এবং একটা বুলেট প্রুফ ভেস্ট। তার হাতে একটা এনক্রিপ্টেড যোগাযোগের ডিভাইস। নীরবে সে ঘর থেকে বেরিয়ে আসে। দেয়াল টপকে বাড়ির সীমানা পেরিয়ে যায়। ব্ল্যাক ফারারি অপেক্ষায় আছে। নিলয় গাড়িতে ওঠে এবং দ্রুত গতিতে সিআইএ স্টেশনের দিকে যায়। স্টেশনে প্রবেশ করতে সবাই তাকে স্যালুট জানায়। নিলয় সোজা কন্ট্রোল রুমে প্রবেশ করে। সেখানে আয়ান এবং বাকি টিম সদস্যরা প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। মনিটরে মিশনের লক্ষ্যবস্তুর ছবি ভেসে উঠছে। এটা একটা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর গোপন আস্তানা, যারা দেশের নিরাপত্তা হুমকিতে ফেলছে। নিলয় কন্ট্রোল রুমে প্রবেশ করে। সবাই প্রস্তুত তো? মনে রাখবে, এই মিশন আমাদের দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। কোনো ভুল নয়, কোনো দয়া নয়। আমরা শুধু দেশকে রক্ষা করতে এসেছি। জি স্যার, আমরা প্রস্তুত। নিলয় মনিটরের দিকে তাকায়। টার্গেট লোকেশন স্ক্রিনে বড় হয়ে ওঠে। সেখানে একটা স্যাটেলাইট ইমেজ দেখা যাচ্ছে, যেখানে একটা পরিত্যক্ত গুদাম ঘরের চিত্র স্পষ্ট। নিলয় জানে এই গুদাম ঘরের আড়ালে অনেক অন্ধকার রহস্য লুকিয়ে আছে। নিলয়ের নির্দেশ পাওয়ার পর মিশনের প্রথম ধাপ শুরু হয়। কন্ট্রোল রুমে পিন পতন, নীরবতা, শুধুমাত্র কিবোর্ডের ক্লিক আর মনিটরের হালকা আলো। একটা স্পেশাল ফোর্সের দল, যারা নিলয়ের অধীনে কাজ করে, তাদের লক্ষ্যবস্তুর দিকে নিঃশব্দে এগোতে থাকে। নিলয় মনিটরে প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার তীক্ষ্ণ চোখ কোনো সামান্যতম ত্রুটিও এড়াতে দেয় না। স্যার, টিম টার্গেট লোকেশনে পৌঁছে গেছে। গেট ক্লিয়ার, রেডি ফর এন্টার। যে কোনো সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলেই আমাকে জানাবে। সতর্ক থাকবে। দল গুদামঘরে প্রবেশ করে। মনিটরের ভেতরের চিত্র ভেসে ওঠে। খালি গুদামঘর, কিছু পুরাতন বাক্স ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। কিন্তু নিলয় জানে সন্ত্রাসীরা এত সহজে ধরা দেবে না। অবশ্যই কোনো গোপন আস্তানা বা লুকানোর জায়গা আছে। স্যার, টিমের সদস্যরা ভেতরের অংশে প্রবেশ করেছে। হঠাৎ মনিটরে কিছু একটা ঝলক দিয়ে ওঠে। একজন অপারেটর দ্রুত জুম করে। দেখা যায় একটা ফ্লোরের নিচে একটা গোপন দরজা। আয়ন, টিমকে বলো দ্রুত সেই দরজা খুঁজে বের করতে। এটি মূল আস্তানা। কমান্ড পেয়ে টিম দ্রুত সে গোপন দরজা খুঁজে বের করে। কিন্তু দরজাটা একটা শক্তিশালী মেটাল দিয়ে তৈরি এবং লক করা। টিম লিডার ব্লুটুথে নিলয়ের সাথে যোগাযোগ করে। স্যার, দরজাটি মেটাল দিয়ে তৈরি, সাধারণ পদ্ধতিতে খোলা সম্ভব নয়। তাহলে বিশেষ সরঞ্জাম ব্যবহার করো। দ্রুত কাজ শেষ করতে হবে, সময় নষ্ট করা যাবে না। বিস্ফোরক বিশেষজ্ঞরা এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে একটা মৃদু বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দরজাটা খুলে যায়। টিমের সদস্যরা ভেতরে প্রবেশ করে। ভেতরের দৃশ্য দেখে নিলয় এবং আয়ান অবাক হয়ে যায়। এটা কোনো সাধারণ আস্তানা নয়। এটা একটা সুসজ্জিত ল্যাবরেটরি, যেখানে অসংখ্য কম্পিউটার, রাসায়নিক পদার্থ এবং কিছু অদ্ভুত যন্ত্রপাতি দেখা যাচ্ছে। স্যার, এটি একটি হাইটেক ল্যাব। তারা এখানে কি করছিল? এটাই আমাদের জানতে হবে। টিমকে বলো প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে। কোনো তথ্য যেন হাতছাড়া না হয়। টিম সদস্যরা ল্যাবের প্রতিটি কোণায় তল্লাশি শুরু করে। কিছুক্ষণ পর একজন সদস্য একটা কম্পিউটার থেকে কিছু ডেটা কপি করে নিলয়ের কাছে পাঠায়। নিলয় দ্রুত সেগুলো বিশ্লেষণ করতে শুরু করে। ডেটাগুলো এনক্রিপ্টেড। আয়ান, সাইবার টিমকে এই ডেটাগুলো ডিক্রিপ্ট করতে বলো যত দ্রুত সম্ভব। মনে হচ্ছে আমরা কোনো বড় কিছুর কিনারা করছি। সকাল হতে তখন আর বেশি দেরি নেই। নিলয় জানে সূর্য ওঠার আগেই তাকে এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। সে দ্রুত ডেটা ডিক্রিপশনের জন্য নির্দেশ দেয় এবং টিমকে যত দ্রুত সম্ভব ল্যাব থেকে বেরিয়ে আসার নির্দেশ দেয়। টিমের সদস্যরা গুরুত্বপূর্ণ কিছু সরঞ্জাম এবং ডকুমেন্ট সংগ্রহ করে গুদাম ঘর থেকে বেরিয়ে আসে। মিশন সফল, সবাই সাবধানে ফিরে এসো। নিলয় কন্ট্রোল রুম ছেড়ে বেরিয়ে আসে। ব্ল্যাক ফারারি অপেক্ষা করছে। সে দ্রুত গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়।
মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। একদিকে মিশন সফল হওয়ার আনন্দ, অন্যদিকে ল্যাবরেটরির রহস্য তাকে ভাবিয়ে তুলছে। এখানে কি তৈরি হচ্ছিল, দেশের জন্য কতটা মারাত্মক হুমকি ছিল তা। নিলয় বাড়িতে পৌঁছায়। সূর্য সবেমাত্র ডাক দিচ্ছে। সে চুপিয়ে সারে ঘরে প্রবেশ করে, পোশাক পরিবর্তন করে ঘুমিয়ে পড়ে। তার ঘুমন্ত মুখে ক্লান্তি আর কিছু অজানা চিন্তার ছাপ স্পষ্ট। সকালে নীলয়ের ঘুম ভাঙে পরিবারের কোলাহলে। ডাইনিং টেবিলের সেই পরিচিত দৃশ্য। আজ নিলয় কিছুটা নির্ভার বোধ করছে। অন্তত একটা বড় মিশন সফল হয়েছে। সে ধীর পায়ে ডাইনিং টেবিলে আসে। এই যে মহারাজ, ঘুম ভাঙলো বুঝি? এতক্ষণে তো সূর্য তোর মাথার উপর উঠে গেছে। আর কত ঘুমাবি? সারাদিন পড়ে থাকিস, কোনো কাজ নেই, কর্ম নেই। ওর দ্বারা আর কিছু হবে না, একটা আস্ত কর্মা, শুধু আমাদের বোঝা হয়ে আছে। মা বাবা, ওকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট। ও তো একটা ফেলনা জিনিস। নিলয় কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে বসে থাকে। রীতা এসে তার প্লেটে খাবার দেয়। খা নিলয়, ওনাদের কথায় কান দিস না। আজ তোকে বেশ ক্লান্ত লাগছে। হ্যাঁ ভাবি, একটু দেরি করে ঘুমিয়েছিলাম। নিলয় দ্রুত নাস্তা শেষ করে নিজের রুমে আসে। ল্যাপটপ খুলে আয়ানকে ফোন করে। আয়ান, ডেটা ডিক্রিপশনের কাজ কত দূর? স্যার, ডিক্রিপশন প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যেই পুরো রিপোর্ট আপনার কাছে পাঠাচ্ছি। খুব ভালো, রিপোর্ট পেলেই আমাকে জানাবে, আমি অপেক্ষায় আছি। কিছুক্ষণ পর আয়ান নিলয়কে একটা এনক্রিপ্টেড ফাইল পাঠায়। নিলয় দ্রুত ফাইলটা খোলে। রিপোর্টটি দেখে তার চোখ কপালে ওঠে। এই ল্যাবরেটরিতে ভয়ঙ্কর কিছু তৈরি হচ্ছিল। এটা কোনো সাধারণ সন্ত্রাসী গোষ্ঠী নয়, এটা একটা আন্তর্জাতিক সিন্ডিকেট যারা জৈব অস্ত্র তৈরি করছিল। এই অস্ত্রের লক্ষ্য ছিল দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং ব্যাপক হারে জনজীবনকে ঝুঁকির মধ্যে ফেলা। জৈব অস্ত্র? এটা তো ভয়ঙ্কর। এর পেছনে কে বা কারা আছে? এই ডেটাগুলো আরও গভীরভাবে পরীক্ষা করতে হবে। নিলয় দ্রুত আয়ানকে আবার ফোন করে। আয়ান, রিপোর্টটা দেখেছো? এটা তো গুরুতর বিষয়, আমাদের এখনই হেড অফিসকে জানাতে হবে। হ্যাঁ স্যার, আমি রিপোর্টটি দেখেছি। আমিও সেটাই ভাবছিলাম। এমন মারাত্মক তথ্যের জন্য হেড অফিসের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। ঠিক আছে, আমি এখনই হেড অফিসারকে ফোন করছি। তুমি এই মিশনের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থাকো। আমাদের আরও গভীরে যেতে হবে। নিলয় তার চেইন অফ কমান্ড অনুসরণ করে জর্জ বুশ সেন্টার ফর ইন্টেলিজেন্সে হেড অফিসারের সাথে যোগাযোগ করে। হ্যালো স্যার, গুড আফটারনুন। Yes, good afternoon. What's the urgent matter? Sir, we have successfully completed the last mission, but what we found there, it's extremely disturbing. We discovered a secret lab developing biological weapons. What? Biological weapons? Are you certain? Agent Ahmed. Yes, sir. The data is conclusive. This is a highly sophisticated operation involving an international syndicate. We have managed to retrieve critical data, and it appears they were planning a large-scale attack aimed at crippling the nation. This is far more serious than we anticipated. Agent Ahmed, this changes everything. You have done an excellent job in uncovering this. I am immediately dispensing a high-level team to your station to analyze the data further. You will be in charge of leading the follow-up investigation. Your priority is to identify the mastermind behind this operation and neutralize them. Understood? Understood, sir. I will ensure everything is handled with the utmost urgency and secrecy. Excellent. I will be constant contact. Do not let this information lead to anyone outside your immediate trusted circle. The nation's security depends on it. নিলয় কল কেটে দেয়। তার মুখমণ্ডল গম্ভীর হয়ে ওঠে। আপনারা অনেকে হয়তো ঠিক বুঝতে পারছেন না, আপনাদের বুঝিয়ে দিয়ে চলুন। নিলয় হেড অফিসারকে ফোন করে জানায় তারা একটা গোপন জৈব অস্ত্রের ল্যাব খুঁজে পেয়েছে, যা একটা আন্তর্জাতিক সিন্ডিকেট পরিচালনা করছিল। হেড অফিসার চিন্তিত হয়ে নিলয়কে এই তদন্তের নেতৃত্ব দিতে বলেন এবং গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেন। দেশের নিরাপত্তা এখন নিলয়ের হাতে। এবার গল্পে ফিরি। এই মিশনটা এখন আরও জটিল হয়ে গেছে। শুধু একটা সন্ত্রাসী গোষ্ঠী নয়, এটা একটা আন্তর্জাতিক সিন্ডিকেট যারা দেশের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। এই মিশনের সাথে তার নিজের জীবনও জড়িয়ে আছে।
তার ব্যক্তিগত জীবনের অবহেলা এবং এই গোপন পেশার বিশাল দায়িত্বের মধ্যে এক নতুন সংঘাত শুরু হয়েছে। সে কি পারবে এই বিশাল হুমকির মোকাবেলা করে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে? আর এই মিশনের পেছনে কি এমন কিছু আছে যা নিলয়ের নিজের জীবনকে আরও গভীরে টেনে নেবে? নিলয়ের সামনে এখন কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে তোমার মনে হয়? নিলয়ের নির্দেশে হেড অফিস থেকে আসা উচ্চ পর্যায়ের টিম দ্রুত CIA স্টেশনে এসে পৌঁছায়। তারা আনা ডাটা এবং সরঞ্জামগুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করে। ল্যাবের ভেতরের ছবি এবং অন্যান্য তথ্য দেখে তারাও বিস্মিত। জৈব অস্ত্রের এই পরিকল্পনা দেশের জন্য যে কতটা মারাত্মক হুমকি ছিল তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। নিলয় দিনরাত এক করে টিমকে নেতৃত্ব দেয়। ঘুম খাওয়া সব যেন তার কাছে গৌণ হয়ে গেছে। পরিবারের কাছে সে যেমন অকর্মা আর বোকা, এই টিমের কাছে সে ততটাই অপরিহার্য ও ক্ষমতাধর। স্যার, ডিক্রিপশন এবং বিশ্লেষণ শেষ। আমরা সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করতে পেরেছি। তারা দেশের বাইরে থেকে এই নেটওয়ার্কটি পরিচালনা করছিল। তাদের মূল ঘাঁটি একটি প্রত্যন্ত দ্বীপে, যা স্যাটেলাইটে সহজেই ধরা পড়ে না। তাহলে তাদের নির্মূল করার জন্য অপারেশন প্ল্যান কি? স্যার, যেহেতু তারা দেশের বাইরে, তাই এটি একটি সম্মিলিত অভিযান প্রয়োজন। আমাদের দেশের স্পেশাল ফোর্সের সাথে অন্যান্য দেশের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো সাহায্য নিতে হবে। না, এতে অনেক সময় নষ্ট হবে এবং তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকবে। আমি চাই না এই তথ্য আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ুক। এটা শুধুমাত্র আমাদের দেশের নিরাপত্তা নয়, এটা একটি ব্যক্তিগত জেদেরও বিষয়। আমি নিজে এই অপারেশন পরিচালনা করব। কিন্তু স্যার, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনি একা যাবেন? না, একা নয়, আমাদের স্পেশাল ফোর্সের একটি ছোট টিমকে সাথে নিয়ে যাব। অপারেশনটি হবে অত্যন্ত দ্রুত এবং গোপন। কোনো বড় সামরিক অভিযান নয়, একটি সার্জিক্যাল স্ট্রাইক আমাদের লক্ষ্য। মূল হোতাদের আটক করা এবং তাদের সব অস্ত্র ও ডেটা ধ্বংস করা। আয়ান বুঝতে পারে নিলয় কতটা দৃঢ় প্রতিজ্ঞ। সে আর কোনো প্রশ্ন করে না। দ্রুত অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে। সেরা স্পেশাল ফোর্সের সদস্যদের নিয়ে একটা ছোট দল গঠন করা হয়। প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র, যোগাযোগের সরঞ্জাম এবং অত্যাধুনিক গ্যাজেট প্রস্তুত করা হয়। অভিযানের রাত তখন 2টা। আহমেদ বাড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। নিলয় চুপির সারে বেরিয়ে আসে। আজকে রাত তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ রাত। সে জানে এই অভিযানের সফলতায় দেশের নিরাপত্তা নিশ্চিত করবে। ডাক ফারারি অপেক্ষা করছে। নিলয় দ্রুত ড্রাইভিং সিটে বসে। তার চোখে দৃঢ়তা। সে সরাসরি একটা গোপন সামরিক ঘাঁটিতে যায়। সেখানে স্পেশাল ফোর্সের দলটা প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। নিলয় তাদের ব্রিফিং দেয়। আমাদের লক্ষ্য স্পষ্ট, দ্রুত প্রবেশ করবে, টার্গেটদের আটক করবে, ডেটা এবং অস্ত্র ধ্বংস করবে। কোনো অহেতুক সংঘর্ষে জড়াবে না। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে নিখুঁত এবং নীরব। দেশের নিরাপত্তা আমাদের হাতে। একটা সামরিক হেলিকপ্টার প্রস্তুত ছিল। নিলয় এবং তার টিম হেলিকপ্টারে ওঠে। হেলিকপ্টারটা নিঃশব্দে রাতের আকাশ চিরে প্রত্যন্ত দ্বীপটার দিকে রওনা হয়। দ্বীপের উপরে হেলিকপ্টারটা দ্বীপের কাছাকাছি পৌঁছাতে নিলয় এবং তার টিম রোপ বেয়ে নেমে আসে। চারদিকে ঘন জঙ্গল। তারা সাবধানে এগোতে থাকে। টার্গেট ছিল একটা গোপন বাংকার। নিলয় আগে স্যাটেলাইট ইমেজে সেটা চিহ্নিত করে রেখেছিল। স্যার, বাংকারটির সামনেই। কোনো গার্ড চোখে পড়ছে না। সাবধানে দেখো, ওরা নিশ্চয়ই কোনো ফাঁদ পেতে রেখেছে। তারা বাংকারের কাছাকাছি পৌঁছাতে হঠাৎ করে বাংকারের ভেতর থেকে কয়েকজন গার্ড বেরিয়ে আসে। তারা আধুনিক অস্ত্রে সজ্জিত। কে ওখানে? নিলয় কোনো দেরি না করে তার অস্ত্র বের করে। স্পেশাল ফোর্সের টিমও প্রস্তুত ছিল। দ্রুত ফায়ার এক্সচেঞ্জ শুরু হয়েছে। এটা ছিল এক মরণপণ লড়াই। গার্ডরা অত্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, কিন্তু নিলয়ের টিম তাদের চেয়েও বেশি দক্ষ। নিলয় অত্যন্ত ক্ষিপ্রতার সাথে লড়াই করে। সে শুধু একজন স্টেশন চিফ নয়, একজন অত্যন্ত দক্ষ যোদ্ধা। তার প্রতিটি শটে ছিল নির্ভুল। কিছুক্ষণের মধ্যে সব গার্ডকে নিষ্ক্রিয় করা হয়। টিম বাংকারে প্রবেশ করো, আমি ভেতরে যাচ্ছি। নিলয় এবং তার টিম বাংকারের গোপন প্রবেশপথ খুঁজে বের করে। ভেতরে প্রবেশ করতেই তারা দেখতে পায় একটা বিশাল কন্ট্রোল রুম। কয়েকজন লোক কম্পিউটার নিয়ে ব্যস্ত। তারা এই সিন্ডিকেটের মূল হোতা। হাত উপরে তোলো, তোমরা ঘেরাও। হোতারা অবাক হয়ে যায়। তারা ভাবতেও পারেনি এভাবে তাদের গোপন আস্তানায় কেউ পৌঁছাতে পারবে। একজন হোতা দ্রুত একটা বোতাম টিপে কিছু ডেটা মুছে ফেলার চেষ্টা করে। আটক করো তাদের, যেটা যেন মুছে না যায়। টিমের সদস্যরা দ্রুত হোতাদের আটক করে। নিলয় নিজেও একটা কম্পিউটার থেকে শেষ মুহূর্তে ডেটাগুলো উদ্ধার করে। তারপর সে একটা বিশেষ ডিভাইস ব্যবহার করে ল্যাবের সমস্ত ডেটা এবং জৈব অস্ত্রের উপাদান ধ্বংস করে দেয়। বাংকার থেকে ধোঁয়া বের হতে থাকে। মিশন ফার্স্ট, আমরা তাদের আটক করেছি এবং তাদের পরিকল্পনা ধ্বংস করেছি। দ্রুত এখান থেকে বেরিয়ে এসো।
নিলয় এবং তার টিম আটককৃত হোতাদের নিয়ে দ্রুত বাংকার থেকে বেরিয়ে আসে। হেলিকপ্টার অপেক্ষা করছিল। তারা হেলিকপ্টারে উঠে এবং দ্রুত সেখান থেকে প্রস্থান করে। CIA স্টেশন। নিলয় এবং তার টিম স্টেশনে ফিরে আসে। আটককৃত হোতাদের দ্রুত জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। নিলয়ের মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে সফলতার দীপ্তি। দেশের জন্য সে একটা বিরাট বিপদ থেকে রক্ষা করেছে। স্যার, আপনি সফল। এটা একটা ঐতিহাসিক মিশন। হ্যাঁ আয়ান, কিন্তু এখন অনেক কাজ বাকি। এই সিন্ডিকেটের বাকি নেটওয়ার্ক খুঁজে বের করতে হবে। নিলয় তার কেবিনে প্রবেশ করে, চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে। তার মনে পড়ে পরিবারের কথা। আজ সকালে হয়তো তারা তাকে আবারও অকর্মা বলবে, কিন্তু তারা জানে না তাদের অবহেলিত ছেলেটি আজ দেশকে এক ভয়াবহ বিপদ থেকে বাঁচিয়েছে। এই গোপন জীবনে তার আসল পরিচয়, তার আসল শক্তি। সকাল হতে আর বেশি দেরি নেই। নিলয় জানে তাকে আবার সে বোকা ও খ্যাত নিলয় সেজে পরিবারের সামনে যেতে হবে। কিন্তু আজ তার মনে এক নতুন দৃঢ়তা। সে প্রমাণ করেছে সে শুধু একজন বোকা নয়, সে একজন হিরো, একজন রিয়েল হিরো, যার মেধা আর সাহস দেশকে রক্ষা করতে পারে। এই মিশনের পর নিলয়ের জীবন কি আরও পরিবর্তন হবে? তার গোপন পরিচয় কি কখনো প্রকাশ পাবে? ভোর হয়ে আসছে। নিলয় বিধ্বস্ত শরীরে আহমেদ বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করে। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চোখে রাত জাগা রক্তিম। সে কোনো মতে নিজের রুমে পৌঁছানোর আগেই মা বাবার তীক্ষ্ণ কণ্ঠস্বর তার কানে আসে। তারা ড্রয়িং রুমেই বসা, যেন নিলয়ের জন্য অপেক্ষা করছিল। কোথায় ছিলি এত রাত পর্যন্ত? আবার কোনো আজেবাজে কাজ করেছিস? আমরা তোকে নিয়ে আর পারি না। আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। আর কত মরে যাওয়া ভালো ছিল এর থেকে। সারাদিন ঘরে পড়ে থাকিস, আর যখন বেরোবি তখন রাত করে ফিরবি। একটা অকর্মা, একটা অপদার্থ। তোকে জন্ম দিয়ে আমরা শুধু কষ্টই পেলাম। তুই একটা অভিশাপ। আমাদের জীবনে তুই একটা কালো দাগ। বাবা মা, তোমরা ওকে নিয়ে এত চিন্তা করো কেন? ও তো একটা জঞ্জাল। ওর মতো অপয়াকে কেন যে এই বাড়িতে রেখেছো? ঠিকই বলেছিস নাইমা, ওর থেকে পথের কুকুরও ভালো, অন্তত উপকারে আসে। কথাগুলো নিলয়ের বুকে গিয়ে বিঁধে। দেশের জন্য এত বড় একটা কাজ করে এসেও তাকে শুনতে হচ্ছে এই নির্মম কথাগুলো। তার চোখে পানি চলে আসে। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারে না। মাথা নিচু করে দ্রুত নিজের রুমে চলে যায়। তার পায়ের শব্দে চাপা পড়ে তার ভেতরের কান্না। রুমে ঢুকে নিলয় সরাসরি ওয়াশরুমে চলে যায়। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ায়। তার ভেতরের কষ্টটা যেন বাঁধ ভাঙা জলের মতো বেরিয়ে আসতে চায়। নিলয় নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়, অস্পষ্টভাবে বিড়বিড় করে বলে, কেন কেন তোমরা আমার সাথে এমন করো? আমি তো নিজের ইচ্ছে এই দুনিয়ায় আসেনি। তোমরা মেয়ের সন্ধ্যা চেয়েছিলে, তার জন্য কি আমি দায়ী? আমি তো কোনো অপরাধ করিনি, শুধু তোমাদের অবহেলা পেয়ে বড় হয়েছি। প্রতি মুহূর্তে তোমাদের ঘৃণার শিকার হয়েছে। নিলয়ের চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছে। সে তার হাত দিয়ে মুখ ঢাকে। তোমরা আমাকে অকর্মা বলো, অপদার্থ বলো, কিন্তু তোমরা জানো না আমি কে। তোমরা জানো না গতকাল রাতে আমি কি করেছি। দেশের জন্য, তোমাদের সুরক্ষার জন্য আমি নিজের জীবন বাজি রেখেছিলাম। যে দেশকে তোমরা ঘৃণা করো, যে দেশকে তোমরা সম্মান করো না, সে দেশের জন্য আমি লড়াই করেছি। আর তোমরা তোমরা আমাকে অভিশাপ বলো, কালো দাগ বলো। নিলয় দেয়ালে হেলান দিয়ে বসে পড়ে, কাঁদতে থাকে। আমার কি এই পরিবারের সত্যি কোনো স্থান নেই? আমি কি শুধু একটা বোঝা? যদি আমি না থাকতাম তাহলে কি তোমরা খুশি হতে? হয়তো তাই, হয়তো আমি না থাকলে তোমরা শান্তিতে থাকতে। তার গলা রুদ্ধ হয়ে আসে। তার ভেতরের চাপা কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। যে মানুষটা দেশের জন্য এত বড় ঝুঁকি নিতে পারে, সে তার নিজের পরিবারের কাছে এত অসহায়। নিলয় কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে থাকে। তার ভেতরের কষ্টগুলো যেন তাকে শেষ করে দিতে চাইছে, কিন্তু সে জানে তাকে বাঁচতে হবে, কারণ তার কাঁধে আরও অনেক বড় দায়িত্ব। তার এই গোপন জীবনে তাকে শক্তি যোগায়। সে চোখ মুছে নিজেকে সংযত করার চেষ্টা করে। এই কাঁটা ভরা জীবন থেকে সে পালাতে পারবে না। তাকে এই বাস্তবতাকে মেনে নিতে হবে। বাইরে সে পরিবারের অবহেলিত ছিল, আর ভেতরে সে দেশের এক অদম্য যোদ্ধা। নিলয়ের এই মানসিক অবস্থা তার ভবিষ্যতের সিদ্ধান্তগুলোতে কী প্রভাব ফেলবে বলে আপনাদের মনে হয়? ওয়াশরুম থেকে বেরিয়ে নিলয় নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে। আয়নার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নেয়। ভেতরের ক্ষতটা দগদগে থাকলেও বাইরের আবরণটা তাকে ধরে রাখতে হবে। এই মুহূর্তে তাকে নিজেকে শক্ত করতে হবে, কারণ দেশের জন্য তার আরও অনেক কিছু করার আছে। সে জানে পরিবারের কাছে তার কোনো মূল্য নেই, কিন্তু তার গোপন জগতে সে অপরিহার্য। নিজেকে কিছুটা শান্ত করে সে রুম থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকেল হয়। ইউনিভার্সিটি থেকে একটা ইমেইল আসে। আগামীকালের ক্লাসের শিডিউল পরিবর্তন হয়েছে এবং একটা নতুন সেমিনারের ঘোষণা দেওয়া হয়েছে। সেমিনারের বিষয়বস্তু দেখে নিলয়ের চোখ আটকে যায়।
সাইবার সিকিউরিটি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস অ্যান্ড সলিউশনস। বিষয়বস্তুটা তার বর্তমান পেশার সঙ্গে সরাসরি সম্পর্কিত। নিলয় ভাবল এই সেমিনারে হয়তো নতুন কিছু শেখার সুযোগ হবে, অথবা এমন কিছু তথ্য মিলবে যা তার চলমান তদন্তে সহায়ক হতে পারে। সন্ধ্যায় নিলয় সাকিবের সাথে দেখা করতে যায়। সাকিব নিলয়ের মন খারাপ দেখে চিন্তিত। কি রে নিলয়, আজকেও এত মন মরা? বাড়িতে আবার কিছু হয়েছে নাকি? আর বলিস না, সে একই ব্যাপার। মনে হয় আমার জন্মটাই ভুল ছিল। ধুর বোকা, এত নেগেটিভ কথা বলিস না। শোন, কাল আমাদের ইউনিভার্সিটিতে একটা সেমিনার আছে সাইবার সিকিউরিটি নিয়ে, চল যাই। তোর তো কম্পিউটার আর গ্যাজেট নিয়ে আগ্রহ আছে, কাজে দেবে। হ্যাঁ, আমিও দেখছি, যাব ভাবছিলাম। চল তাহলে কাল একসাথে যাই। এই তো চাই, তোর মন ভালো করাটা জরুরি। পরদিন সকালে নিলয় আর সাকিব ইউনিভার্সিটির অডিটোরিয়ামের দিকে রওনা হয়। অডিটোরিয়াম তখন লোকে লোকারণ্য। সাইবার সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় অনেক শিক্ষার্থী এবং বাইরের বিশেষজ্ঞরা উপস্থিত হয়েছেন। নিলয় আর সাকিব পেছনের দিকে একটা ফাঁকা জায়গায় বসে। সেমিনার শুরু হয়। বেশ কয়েকজন বক্তা তাদের বক্তব্য রাখেন। নিলয় মনোযোগ দিয়ে সব কিছু শোনে, কারণ তার পেশাগত জীবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নিলয় নতুন কিছু শুনতে পায় না, সবই তার আগের থেকে অনেক জানা আছে। ঠিক তখনই একজন নতুন বক্তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। তার নাম ঘোষণা হতেই অডিটোরিয়ামে মৃদু গুঞ্জন শুরু হয়। আমাদের পরবর্তী বক্তা একজন তরুণী কিন্তু অত্যন্ত প্রতিভাবান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। তিনি তার মেধা দিয়ে ইতিমধ্যেই দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। তিনি আমাদের আজকের সেমিনারের মূল আকর্ষণ, মিসেস আখি রহমান। নামটা শুনে নিলয় চমকে ওঠে। আখি রহমান? এই নামটা সে আগেও কোথাও শুনেছে বলে মনে হচ্ছে। মঞ্চে যখন আখি প্রবেশ করে তখন নিলয়ের চোখ স্থির হয়ে যায়। তার বয়স খুব বেশি নয়, হয়তো নিলয়ের চেয়ে 2-1 বছরের বড়। তার পরনে মার্জিত সালোয়ার কামিজ, চোখে একটা তীক্ষ্ণ বুদ্ধির ঝলক। তার ব্যক্তিত্বে এক অদ্ভুত দৃঢ়তা এবং আত্মবিশ্বাস। তার হাঁটার ভঙ্গিমাতেও এক ধরনের দৃঢ়তা স্পষ্ট। নিলয় মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকে। তার মনে হয় এমন বুদ্ধিমতী এবং আত্মবিশ্বাসী নারী সে এর আগে দেখেনি। আখি মঞ্চে এসে মাইকের সামনে দাঁড়ায়। তার কণ্ঠস্বর দৃঢ় এবং স্পষ্ট। শুভ সকাল উপস্থিত সুধীজন। সাইবার নিরাপত্তার এমন একটা বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজকের দিনে যখন প্রতিটি তথ্য ডিজিটাল হচ্ছে, তখন সাইবার হুমকিগুলো আরও প্রকট হচ্ছে। আখি তার বক্তব্য শুরু করে। সে অত্যন্ত সাবলীলভাবে সাইবার নিরাপত্তার জটিল বিষয়গুলো ব্যাখ্যা করে। তার শব্দচয়ন, তার উপস্থাপনার ভঙ্গি সবকিছুই যেন নিলয়কে আকর্ষণ করে। সে শুধু তার সৌন্দর্যে মুগ্ধ নয়, তার জ্ঞানের গভীরতাও তাকে অবাক করে। আখি রহমান এই নামটা কেন তার কাছে এত পরিচিত লাগছে তা সে কিছুতেই মনে করতে পারে না। তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকে। এই নারী কি তার গোপন জীবনের সাথে কোনোভাবে যুক্ত, নাকি এটা শুধু একটা কাকতালীয় ব্যাপার? সেমিনারের এক পর্যায়ে আখি একটা নির্দিষ্ট আন্তর্জাতিক সাইবার সিন্ডিকেট নিয়ে আলোচনা শুরু করে, যারা জৈব অস্ত্রের মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এই সিন্ডিকেট সম্পর্কে আখি এতটাই বিস্তারিত তথ্য দেয় যে নিলয় বিস্মিত হয়ে যায়। আখি তাদের কার্যক্রম, তাদের ডেটা এনক্রিপশনের পদ্ধতি, এমনকি তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়েও কথা বলে। নিলয় সাকিবের কানে বলে, এই মহিলা এত কিছু জানলো কি করে? কেন? উনি তো সাইবার এক্সপার্ট, এসব তথ্য তো ওনার জানারই কথা। কিন্তু নিলয় জানে এই তথ্যগুলো এত সাধারণ নয়। এগুলো অত্যন্ত সংবেদনশীল এবং গোপনীয়। শুধু CIA এর মতন সংস্থাগুলোই এই বিস্তারিত তথ্য জানতে পারে। আখি রহমানের এই জ্ঞান তাকে আরও অবাক করে। তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এই আখি রহমান কি শুধু একজন সাধারণ সাইবার বিশেষজ্ঞ, নাকি তারও কোনো গোপন পরিচয় আছে? তাহলে কি সেও নিলয়ের মতন কোনো গোপন এজেন্সির অংশ? সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। অনেক শিক্ষার্থী প্রশ্ন করে। নিলয় সুযোগের অপেক্ষায় থাকে। যখন তার পালা আসে সে উঠে দাঁড়ায়। ম্যাডাম, আপনার আলোচনা অসাধারণ ছিল। আমার একটি প্রশ্ন আছে। আপনি যে আন্তর্জাতিক সিন্ডিকেটের কথা বললেন, তাদের নেটওয়ার্ক কি আমাদের দেশের ভেতরে সক্রিয়? আখি নিলয়ের দিকে তাকায়। তার চোখে এক পলকের জন্য যেন কিছু একটা ঝলক দিয়ে ওঠে। সে নিলয়ের প্রশ্নের গভীরতা বুঝতে পারে। তোমার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাদের নেটওয়ার্ক অত্যন্ত বিস্তৃত, কিন্তু কিছু অংশ আমাদের দেশের ভেতরও সক্রিয়, এবং সেই অংশগুলো শনাক্ত করার জন্য আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আখির উত্তর শুনে নিলয় কিছুটা নিশ্চিন্ত হয়।
আখি তাকে কোনো সরাসরি উত্তর না দিলেও তার কথায় কিছু ইঙ্গিত ছিল। নিলয় বুঝতে পারে এই আখি রহমান হয়তো সত্যিই কোনো গোপন সংস্থায় কাজ করে। কিন্তু নিলয় রাগ হয়, কারণ এই বিষয়ে এমন খোলাখুলি বললে অনেকেই বুঝে ফেলবে যে সে হয়তো কোনো গোয়েন্দা গ্রুপের সদস্য। তার মনে এক অদ্ভুত শিহরণ জাগে। এতদিন সে এমন একজনকে খুঁজে পেল যে তার মতন একই জগতে বাস করে, একই রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এই আখি রহমানের আগমন কি তার জীবনে নতুন কোনো মোড় আনবে? আন্ডারডগ থ্রিলারের এই গল্পের নতুন মোড় কি তার ব্যক্তিগত জীবনের অবহেলা আর এই পেশার গভীরতার মধ্যে সেতু বন্ধন তৈরি করবে? সেদিন বিকেলে নিলয় বাড়ির ছাদে বসেছিল। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। নিলয়ের মনটা কেমন যেন শান্ত কিন্তু চাপা বিষাদাচ্ছন্ন। সে নিজের দিকে তাকিয়েছিল। বাড়ির উঠোন, বাগান সব কিছু যেন তার কাছে অর্থহীন মনে হচ্ছিল। এমন সময় তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠা আয়ানের নাম। হ্যালো আয়ান। স্যার, গুড আফটারনুন। একটি জরুরি খবর ছিল। আমাদের সাইবার টিমের হেডকে পরিবর্তন করে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন একজন হঠাৎ করে? হ্যাঁ স্যার, হেড অফিস থেকে বলা হয়েছে আপনি যেন তাকে একবার যাচাই করে নেন। তার দক্ষতা এবং আনুগত্য পরীক্ষা করা প্রয়োজন। ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে নিলয় ছাদ থেকে নেমে আসে। দ্রুত বাড়ির সদর দরজার দিকে পা বাড়ায়। তার পরনে তখন সাধারণ ক্যাজুয়াল পোশাক, একটা টি শার্ট আর জিন্স। সে বাড়ির বাইরে যেতেই মুখোমুখি হয় তার বাবা মা আর নাইমার। কোথায় চললি এই সন্ধ্যায়? সারাদিন তো ঘরেই পড়ে থাকিস, আর এখন আবার কোন শয়তানি করতে যাচ্ছিস? সারাদিন তো কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু বাইরে ঘোরাঘুরি। একটা অপদার্থ। আমাদের আর কত অপমান করবি তুই? কোথায় যাচ্ছে দেখো, নিশ্চয়ই কোনো বাজে মেয়ের পিছনে ঘুরতে। ওর দ্বারা তো ভালো কিছু হবে না। নিলয়ের চোখ ছলছল করে ওঠে। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার ভাবি রীতা সেখানে আসে। তোমরা ওকে এত কথা বলছো কেন? ওর হয়তো জরুরি কোনো কাজ আছে। যাও নিলয়, দেরি করো না। রীতার কথায় বাবা মা কিছুটা চুপ করে যান। নিলয় রীতার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। তার বুকে একরাশ কষ্ট, কিন্তু একই সাথে রীতার সামান্য সহানুভূতি তাকে কিছুটা স্বস্তি দেয়। নিলয় অফিসের দিকে রওনা হয়, কিন্তু আজ সে CIA স্টেশন চিফের পোশাকে নেই। রাস্তায় একটা ছোট দোকানে তার চোখ আটকে যায়। সে সেখানে গিয়ে একটা কালো মাস্ক কেনে, তারপর সেটা পরে নেয়। স্টেশনের গেটে পৌঁছাতে 2 গার্ড নিলয়কে আটকায়। আপনি কে? কোথায় যাচ্ছেন? আমি এখানকার স্টাফ। স্টাফ? আপনার আইডি কার্ড দেখান। নিলয় তখন তার আইডি কার্ডটা বের করে দেখায়। আইডি কার্ড দেখে গার্ডদের চোখ কপালে ওঠে। তারা সঙ্গে সঙ্গে স্যালুট দিয়ে মাথা নত করে। স্যার, দুঃখিত স্যার, আমরা আপনাকে চিনতে পারিনি। ঠিক আছে, গেট খোলো। নিলয় ভেতরে প্রবেশ করে। অফিসের ভেতরেও একই অবস্থা। নিলয়কে সাধারণ পোশাকে এবং মাস্ক পরা দেখে প্রথমে কেউ চিনতে পারে না, কিন্তু পরক্ষণেই তাদের চোখ নিলয়ের গলায় ঝোলানো আইডি কার্ডের দিকে যায়। আইডি কার্ড দেখে সবাই তড়িঘড়ি করে মাথা নত করে সম্মান জানায়। নিলয় কোনো দিকে না তাকিয়ে সোজা তার কেবিনে চলে যায়। কেবিনে ঢুকে এসে চেয়ারে বসে। কিছুক্ষণ পর আয়ান প্রবেশ করে। স্যার, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। স্যার, আপনি আজকে হঠাৎ এই পোশাকে, কোনো সমস্যা? তোমার এত কিছু জেনে লাভ নেই, মূল কথায় আসো। সরি স্যার। আচ্ছা, সাইবার টিমের নতুন হেডকে কি পাঠিয়ে দেব? আগে আমার জন্য একটি কালো চশমার ব্যবস্থা করো, তারপর তাকে আসতে বলো। আয়ান তখন চশমার জন্য চলে যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য জানিয়ে রাখি, নিলয়ের আসল চেহারা আজ পর্যন্ত আয়ান ছাড়া অফিসের আর কেউই দেখেনি। এটা এখানকার নিয়ম। একমাত্র ডেপুটি স্টেশন চিফ ছাড়া অন্য কোনো স্টাফের চিফের চেহারা দেখার অনুমতি নেই। এ কারণে নিলয় সবসময় ছদ্মবেশে থাকে, যাতে তার আসল পরিচয় গোপনে থাকে। কিছুক্ষণ পর আয়ান একটা কালো চশমা নিয়ে আসে। নিলয় চশমাটা পরে নেয়। ঠিক আছে, এবার তাকে আসতে বলো। ঠিক আছে স্যার। আয়ান নতুন সাইবার টিমের প্রধানকে নিলয়ের কেবিনে আসতে বলে। কিছুক্ষণ পরে দরজায় মৃদু নক হয়। স্যার, মে আই কাম ইন? আখির কণ্ঠ শুনে নিলয় চমকে ওঠে। এই কণ্ঠস্বর তার চেনা লাগছে, কোথায় যেন শুনেছে। তার মনে সেই সেমিনারের দিনের কথা ভেসে ওঠে। তখনই তার মনে পড়ে যায়, এটা তো আখি রহমানের কণ্ঠ। তার চোখ বড় বড় হয়ে যায়, কিন্তু চশমার আড়ালে থাকায় আখি তা দেখতে পায় না। ইয়েস, কাম ইন। আখি ভেতরে প্রবেশ করে, তারপর মাথা নত করে সম্মান জানায়। নিলয় তাকে বসতে অনুমতি দিলে আখি বসে। স্যার, আমি কখনো ধারণাই করতে পারিনি যে আমি আপনার সাথে দেখা করতে পারবো। আমি যখন দেশের বাইরে অন্য স্টেশনে ছিলাম, তখন থেকে বাংলাদেশের স্টেশন চিফের প্রশংসা শুনেছি। উনি নাকি একাই 100, আর আজকে আমি তার সামনে বসে আছি। স্যার, আপনার অনেক বড় ফ্যান। তো স্টেশনে এসে ফিলিং কেমন? জি স্যার, অনেক ভালো লাগছে।
স্যার, আমি শুনলাম আপনি নাকি সব সময় রাত 1টার পরে স্টেশনে আসেন। সেটার কারণ কি? আজকে যেমন দিনে এসেছেন এরকম আসলেই তো পারেন। আপনার কিন্তু একজন স্টেশন চিফকে প্রশ্ন করার কোনো পারমিশন বা রুলস নেই। এগুলো আমার পার্সোনাল বিষয়। আমি যখন স্টেশনে আসি এটা আমার ব্যাপার। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, এই বিষয়টা যদিও বাদ দিই, কিন্তু আজকে আপনার বাংলাদেশ স্টেশনের প্রথম জয়েনিং দিন, আর আজকে আপনার ব্যাপারে অভিযোগ চলে এসেছে। কি বলছেন স্যার? কিসের অভিযোগ? আমি তো কিচ্ছু করিনি। আপনি ভুলে যাবেন না যে আপনি একজন সিআই অফিসার। বাইরের মানুষ জানবে যে আপনি একজন সাইবার এক্সপার্ট, তারা এটা জানবে না যে আপনি একজন সিআইএ অফিসার। স্যার, আমি তো সব রুলস ফলো করি। আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার সাহস কী করে হয় একজন স্টেশন চিফের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করা? সরি স্যার, আমি আবারও ক্ষমা চাচ্ছি। আসলে কেউ আমার ব্যাপারে ভুল বললে আমার রাগ উঠে যায়। ও রিয়েলি? আপনার মনে হয় আমি ভুল বলছি? স্যার, আমি কি করেছি সেটা বলুন প্লিজ। আপনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন একটি প্রোগ্রামে। আপনি যে কোনো প্রোগ্রামে যেতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি প্রোগ্রামে গিয়ে কি বলবেন সেটা খেয়াল রাখতে হবে। যেমন আজকে আপনি সেখানে এই বিষয়টি বললেন, সেটা অনেকেই জানে যে এই বিষয়টি সিআইএ সমাধান করেছে, আর এই সম্পর্কিত তথ্য শুধু সিআইএ মেম্বারদের কাছে আছে। তো এখানে তো আপনি বলতে গেলে সবার সামনে প্রায়ই বলে ফেললেন যে আপনি একজন সিআইএ মেম্বার। আখি এতক্ষণ সবটা শুনছিল। সে বুঝতে পারে যে ভুলটা তারই ছিল। অন্যদিকে সে অবাক হয় যে স্যার এটা জানলো কিভাবে, কিন্তু সে প্রশ্ন করে না, কারণ স্টেশন চিফকে প্রশ্ন করা রুলসে নেই। আমি সত্যি ভুল করেছি স্যার, আমি ক্ষমা চাচ্ছি। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, এখানে আসছেন যাবৎ কতবার সরি বলেছেন? সরি থেকে সব সমাধান রয়েছে? আখি চুপ করে আছে, কারণ তার কাছে এখন বলার মতন কোনো ভাষা নেই। এখন চুপ করে আছেন কেন? কী শিখেছেন এতদিন ট্রেনিং করে, এত পড়াশোনা করে? সামান্য এসব জিনিস কত বড় সমস্যা সৃষ্টি করতে পারে সেটা কি আপনার ধারণা আছে? আখি এখনো চুপ, তার চোখে প্রায় পানি চলে এসেছে। এর জন্য আপনাকে বড় ধরনের শাস্তি দিতে পারতাম, কিন্তু একটি কারণে মাফ করলাম। আপনি এখন যেতে পারেন, বাট খেয়াল রাখবেন, ডোন্ট ডু দ্য সেম মিস্টেক নেক্সট টাইম। আখি মাথা নেড়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায়। আখি কান্না করছিল। আখির চোখে পানি দেখে নিলয়ের অনেক খারাপ লাগে, কিন্তু একজন স্টেশন চিফ হিসেবে এটা তার দায়িত্ব ছিল। দৃশ্য পরিবর্তন হচ্ছে রাতে আখির বাড়িতে। আখি বিছানায় শুয়ে আজকের ঘটনাটা মনে করছিল। তার চোখ তখনও ভেজা। আখি নিজে নিজে বলে, আসলে তো আমার ভুলটার জন্য স্যার আমাকে বড় কোনো শাস্তি দিতে পারতো, কিন্তু উনি যে বললেন একটা কারণে আমাকে মাফ করেছে। সেটা কি কারণ? আর ওনার কণ্ঠটাও কেমন জানি চেনা চেনা লাগছিল। এত কঠোর মানুষ, কিন্তু কণ্ঠটা শুনে কেমন যেন পরিচিত লাগছিল। কেন এমন মনে হলো? আখি এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নিলয় তার কেবিনে একা বসে আছে। তার মনেও আখির কথা ঘুরছে। সে জানে আখি একজন প্রতিভাবান কর্মকর্তা, কিন্তু তার আবেগপ্রবণতা কিছুটা বেশি। তবে আখিকে সরাসরি বকা দিতে গিয়ে তার নিজেরও খারাপ লেগেছে। কেন এমন হলো? কেন সে তার সাথে এত কঠোর হলো, যখন সে নিজেও পারিবারিক অবহেলার শিকার? আখির চোখে পানি দেখে তার ভেতরটাও কেমন জানি মোচড় দিয়ে উঠেছিল। নিলয় আর আখির এই প্রথম সাক্ষাতের পর তাদের সম্পর্ক কোন দিকে এগোবে বলে আপনাদের মনে হয়? দিন গড়িয়ে যাচ্ছিল। আখি তার কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করে, কিন্তু স্টেশন চিফের কথাগুলো তার কানে বাজতে থাকে। একটা কারণে মাফ করলাম, এই কারণটা কি, আর তার কণ্ঠ কেন এত চেনা লাগছিল? অন্যদিকে নিলয়ও আখিকে নিয়ে ভাবে। মেয়েটা প্রতিভাবান, কিন্তু তার আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এই দুই গোপন যোদ্ধা তাদের নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত থাকে, তাদের ব্যক্তিগত জীবনের চাপা কষ্টগুলো একপাশে রেখে। এক দুপুরে আহমেদ বাড়ির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিলয়ের বাবা আহমেদ সাহেব তার অফিসের একটা গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন নিয়ে খুবই চিন্তিত ছিলেন। কিছু ভুল তথ্য তাকে বিভ্রান্ত করে। তার মনে হয় কেউ হয়তো তাদের পারিবারিক ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করছে, আর তার সব সন্দেহ এসে পড়ে নিলয়ের উপর। নিলয়, এই মুহূর্তে আমাদের সামনে আয়। নিলয় তার রুমে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। বাবার চিৎকার এসে দ্রুত নিচে আসে। ড্রয়িং রুমে বাবা, মা, নাদিম, নাইমা সবাই জড়ো হয়েছেন। সবার চোখে রাগ আর অবিশ্বাস। তোর এত বড় সাহস, তুই আমাদের ব্যবসার গোপন তথ্য চুরি করেছিস? মার্কেট থেকে ঋণের ভুয়া খবর ছড়িয়ে আমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করছিস? বাবা, কি বলছেন এসব? আমি এমন কিছু করিনি। আমি কেন করব? আর অভিনয় করিস না,
তুই তো আমাদের জন্ম থেকেই অভিশাপ। আমরা জানতাম তুই আমাদের সর্বনাশ করবি। তুই আমাদের সব স্বপ্ন শেষ করে দিয়েছিস। ও তো এমনই, একটা লোভী, একটা অপদার্থ। ওর দ্বারা ভালো কিছু আশা করা যায় না। বাবার ব্যবসা ক্ষতি করার জন্য ওর চেয়ে বড় শত্রু আর কে হতে পারে? বিশ্বাস করুন বাবা, আমি নির্দোষ। আমি এমন কোনো কাজ করিনি। কে আপনাকে এসব বলেছে? আমি জানি না কি হয়েছে, কিন্তু আমি এর সাথে জড়িত নই। নিলয়ের বাবা কোনো কথা শুনতে রাজি নন। তার চোখ রাগে লাল হয়ে গেছে। আর কোনো কথা নয়, তুই আমাদের সর্বনাশ করেছিস। নীলার বাবা নিলয়ের দিকে তেড়ে আসে। হঠাৎ রিতার সামনে এসে দাঁড়ায়। বাবা থামুন, নিলয় এমন কাজ করতে পারে না। আপনারা ওকে কেন বিশ্বাস করছেন না? ও তো নির্দোষ বলছে। তুমি চুপ করো রিতা। তুমি সব সময়ের পক্ষ নাও। তুমি জানো না ও কতটা খারাপ। ওকে বিশ্বাস করা মানে আমাদের নিজের পায়ে কুড়াল মারা। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। তুই আমার ছেলে না। তোর মতো অপদার্থকে আমি আমার বাড়িতে এক মুহূর্ত দেখতে চাই না। নীলার বাবার চোখে মুখে ক্রোধের আগুন জ্বলছে। তিনি নীলার হাত ধরে টানতে টানতে সদর দরজার দিকে নিয়ে যান। নীলার প্রতিরোধের কোনো শক্তি পায় না, তার চোখে পানি চলে আসে। বাবা বিশ্বাস করুন, আমি নির্দোষ। আমাকে ভুল বুঝবেন না। আমি নীলয়ের বাবা তার কোনো কথা না শুনে দরজা খুলে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দরজা সশব্দে বন্ধ হয়ে যায়। নীলয় দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে অনর্গল জল গড়িয়ে পড়ছে। সে বিশ্বাস করতে পারছিল না যে পরিবারের জন্য সে এত কিছু করেছে, সেই পরিবারই তাকে আজ রাস্তায় বের করে দিল। সন্ধ্যা নেমে এসেছে, চারদিক অন্ধকার। নীলয়ের মনে হয় তার জীবনের সব আলো নিভে গেছে। এই মুহূর্তে তার যাওয়ার কোনো জায়গা নেই। দেশের জন্য একজন হিরো, কিন্তু নিজের পরিবারের কাছে সে একজন বহিষ্কৃত, একজন অবাঞ্ছিত। নীলয় এখন কি করবে? সে কোথায় যাবে? দর্শক মনোযোগ দিয়ে গল্প শুনতে থাকুন। সামনে আপনাদের জন্য আগুন কিছু অপেক্ষা করছে। নীলয় তখন রাস্তার পাশে বসে কাঁদছিল। তার কাঁধ দুটো নিচু হয়ে গেছে, যেন পৃথিবীর সমস্ত ভার তার উপর এসে পড়েছে। চোখের জল বাদ মানছে না। সন্ধ্যা ঘনিয়ে গভীর রাত। শহরের নিয়ন আলোতেও তার ভেতরের অন্ধকার ঢাকা পড়ছে না। তখন একটা কালো গাড়ি তার পাশ দিয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে বসা ছিল আঁখি। সে হঠাৎ রাস্তার পাশে একজন যুবককে বসে কাঁদতে দেখে। প্রথম দেখাতেই তার মনে হয় মুখটা যেন চেনা চেনা। গাড়িটা কিছু দূর এগিয়ে যায়, কিন্তু আখির মনে খচখচ করতে থাকে। সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। এই যে ড্রাইভার, গাড়ি থামান তো। আমার মনে হচ্ছে ওই ছেলেটাকে আমি চিনি। আখি দ্রুত গাড়ি থেকে নামে। রাত প্রায় 1টা, নির্জন রাস্তা। সে নীলয়ের দিকে এগিয়ে যায়। এই যে তুমি, ওই দিন ভার্সিটির সেই ছেলেটা না, আমাকে যে প্রশ্ন করছিলে? নীলয় মুখ তুলে তাকায়। আখিকে সামনে দেখে সে চমকে যায়। তার চোখে তখনও জলে ভেজা, অশ্রুধারা গাল বেয়ে নামছে। দিনের বেলায় সে যে সিআইএ স্টেশন চিফ, রাতের আধারে সেই পরিচয় সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে। জি আমি। তুমি কাঁদছো কেন? না আপু, তেমন কিছু না। মিথ্যে বলো না, বলো আমাকে কেন কাঁদছিলে? সরি আপু, সব কিছু সবাইকে বলা যায় না। আচ্ছা, সেটা না হয় বলো না, এটা বলো এত রাতে বাইরে বসে আছো কেন? আপু আমি তো বললাম সব কিছু সবাইকে বলা যায় না। থাক, তোমার আর কিছু বলা লাগবে না। তুমি তোমার বাবা মায়ের নাম্বার দাও, আমি যোগাযোগ করব। আমার বাবা মা বলতে কেউ নেই। আমি এভাবেই ঘুরে ঘুরে নিজের দিন কাটিয়ে দিই। এবার তো আপনি যান প্লিজ। নীলার কথা শুনে আখি কিছুটা থমকে যায়। তার খুব খারাপ লাগে। তার মনে পড়ে তার নিজের শৈশবের কথা, যখন সেও একাকিত্ব অনুভব করত। সে তখন নীলয়ের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলে, আচ্ছা, তুমি এখন আমার সাথে চলো। কিন্তু কোথায়? আমার বাড়িতে। না আপু, আমি কোথাও যেতে পারবো না। এত কথা বলো না, চলো। আপু আপনাকে আমি চিনি না, তাহলে কিভাবে আপনার সাথে যাই বলুন? এই যে তুমি আমাকে আপু বললে, এইভাবেই যাবে, চলো। কিন্তু আপু আপনার বাবা মা কি বলবে? তোমাকে এত কিছু ভাবতে হবে না, চলো তো। নীলয় কিছুক্ষণ ইতস্তত করে। সে কোনো মতে রাজি হতে চায় না, কারণ তার গোপন জীবনের কারণে সে কাউকে বিশ্বাস করতে পারে না। কিন্তু আখির জোরাজুরি আর তার অসহায় অবস্থা তাকে শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য করে। আখি তখন নীলয়ের হাত ধরে আলতো করে টেনে তাকে গাড়িতে বসায়। গাড়ি চলতে শুরু করে। নীলয় জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি আসে। অন্তত এই মুহূর্তে সে একা নয়। এই অচেনা নারীর আশ্রয় কি তার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি এই নতুন সম্পর্কও তার গোপন জীবনের মতোই জটিলতায়
পূর্ণ হবে। আরও যা যা প্রশ্ন আছে সবগুলোর উত্তর সামনে অপেক্ষা করছে। চলুন এগিয়ে যাই। গাড়ি এসে একটা বহুতল বিল্ডিংয়ের সামনে থামে। আখি গাড়ি থেকে নামে আর নিলয় চুপচাপ তাকে অনুসরণ করে। বিল্ডিংয়ের গেট দিয়ে প্রবেশ করে তারা লিফটের দিকে যায়। লিফট 7 তলায় এসে থামে। আখি লিফট থেকে নেমে একটা নির্দিষ্ট দরজার সামনে এসে চাবি দিয়ে রুম আনলক করে ভেতরে ঢোকে। নিলয় বাইরে দাঁড়িয়ে থাকে, দ্বিধাগ্রস্ত। কি হলো, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। নিলয় ভেতরে প্রবেশ করে। ফ্ল্যাটটা অনেক বড়, বেশ পরিপাটি এবং আধুনিক। আপনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। আপনার বাবা মা কোথায়? তারা অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছেন। আখির কথা শুনে নিলয় কিছুক্ষণের জন্য থমকে যায়। সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি। আরে চুপ করো তো। এখন বলো কি খাবে? আমি তোমার জন্য রান্না করব। আপনি যা রান্না করবেন তাই খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু 1 মিনিট, এখনো তো তোমার নামটাই জানা হলো না। তোমার নাম কি? নিলয় সামান্য থমকে। এখন সে নিলয় বললে যদি সে চিনে ফেলে, কারণ সবাই তার নাম জানলেও আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। নিলয় তখন তার গোপন পরিচয় গোপন রাখার জন্য বলে, হ্যাঁ আপু, আমার নাম অনিক। নিলয় তার আসল নাম নিলয় আহমেদ গোপন করে অনিক নামটি বলে। এটা তার এক ধরনের আত্মরক্ষার কৌশল। সে জানে তার আসল পরিচয় এখানে প্রকাশ করা ঠিক হবে না। খুব সুন্দর নাম। আচ্ছা, আমি রান্না করতে গেলাম। এটা আমার রুম, আরও 3টা রুম খালি আছে। তোমার যেটা ভালো লাগে ওইটা নিয়ে যেও। আখি রান্নাঘরের দিকে চলে যায়। নিলয় মুগ্ধ দৃষ্টিতে আখির দিকে তাকিয়ে থাকে। এই অচেনা মেয়েটি যে কিছুক্ষণ আগেও তার কাছে শুধুই একজন সাইবার এক্সপার্ট ছিল, সে এখন তার জীবনে এক নতুন আশ্রয় হয়ে এসেছে। নিলয় একে একে রুমগুলো দেখতে থাকে। প্রতিটি রুমই সুন্দরভাবে সাজানো। অবশেষে সে একটা রুম পছন্দ করে সেখানে গিয়ে বসে। তার মনে অদ্ভুত এক অনুভূতি। এত বছরের অবহেলা আর একাকিত্বের পর এই প্রথম সে যেন কিছুটা স্বস্তি খুঁজে পেল। কিন্তু তার ভেতরের CIA স্টেশন চিফ জানে এই স্বস্তি ক্ষণস্থায়ী হতে পারে। তার আসল পরিচয়, তার মিশন সব মিলিয়ে তার জীবন যে কোনো মুহূর্তে আবার জটিল হয়ে উঠতে পারে। আখির এই আশ্রয় কি সত্যিই তার জীবনে শান্তি আনবে, নাকি আরও বড় কোনো রহস্যের দিকে ঠেলে দেবে? নিলয় কি আখির কাছে তার আসল পরিচয় প্রকাশ করবে, নাকি অনেক নামে তার জীবন চলবে? আখি কি নিলয়ের আসল পরিচয় জানতে পারবে? আখির বাড়িতে অনেক নামে নিলয়ের দিনগুলো কাটতে থাকে। আখি সারাদিন অফিসে থাকতো আর সন্ধ্যা নামতেই ফিরে আসতো বাড়ির নীড়ে। নিলয় দিনের বেলা ফ্ল্যাটের মধ্যে নিজের মতো করে থাকতো। মাঝে মাঝে ইউনিভার্সিটির অনলাইন ক্লাস করতো, আর বাকি সময়টা কাটাতো তার CIA অফিসের গোপন কাজের পরিকল্পনা আর ডেটা বিশ্লেষণে। রাত গভীর হলে আখির অজান্তে আবার হয়ে উঠত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ CIA স্টেশন চিফ। কালো পোশাক আর চশমার আড়ালে সে বেরিয়ে যেত তার গোপন কর্মস্থলে, যেখানে তাকে বোকা বা অকর্মা বলে কেউ গালি দেয় না, বরং সম্মান জানায়। দিনে তাদের মধ্যে খুব বেশি কথা হতো না। আখি তার কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আর নিলয়ও পারতপক্ষে নিজেকে গুটিয়ে রাখত। তবে যতটুকু কথোপকথন হতো তাতেই তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য টান তৈরি হতে শুরু করে। ছোট ছোট কথা, টুকটাক হাসি ঠাট্টা আর একে অপরের প্রতি যত্নশীল মনোভাব, এসবই তাদের মধ্যে গভীর বোঝাপড়া তৈরি করেছিল। তাদের অজান্তেই তারা দুজনের প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করতে শুরু করে, কিন্তু কেউই তা প্রকাশ করতো না। তাদের অজান্তেই তারা দুজনের প্রতি এক ধরনের দুর্বলতা অনুভব করতে শুরু করে, কিন্তু কেউই তা প্রকাশ করতো না। এক অব্যক্ত ভালো লাগা তাদের ঘিরে ধরেছিল। আখি প্রায় নিলয়ের জন্য পছন্দের খাবার রান্না করত, আর নিলয়ও সুযোগ পেলেই আখির ছোটোখাটো কাজে সাহায্য করত। তাদের এই সহাবস্থান ধীরে ধীরে একটা রোমান্টিক আবহ তৈরি করছিল, যা তারা দুজনেই অনুভব করত, কিন্তু মুখে স্বীকার করতো না। একদিন সন্ধ্যাবেলা আকাশ ভেঙে তুমুল বৃষ্টি নেমেছে। বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গর্জন শোনা যাচ্ছে। আখি অফিস থেকে ফিরেছে। দরজা খুলেই দেখতে পায় লিভিং রুমে মৃদু আলো জ্বলছে। নিলয় সোফায় বসে বই পড়ছে। বৃষ্টির ছাঁট আর ঠান্ডা বাতাসে আখি ভিজে একাকার। উফ, কি বৃষ্টি! ভাগ্যিস তুমি এখানে ছিলে। নিলয় বই থেকে মুখ তুলে আখিকে দেখে। আখির ভেজা চুল থেকে জল গড়িয়ে পড়ছে, পোশাক ভিজে শরীরে লেপটে আছে। তার ভেতরের আকর্ষণটা যেন কয়েক গুণ বেড়ে যায়। সে দ্রুত উঠে আখির দিকে এগিয়ে যায়। আরে আপু, আপনি পুরো ভিজে গিয়েছেন, দ্রুত ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার জন্য কফি বানাই। হ্যাঁ, তাই ভালো হবে। আখি নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। নিলয় রান্নাঘরে গিয়ে গরম কফি বানায়। কিছুক্ষণ পর আখি ফ্রেশ হয়ে আসে। তার পরনে একটা আরামদায়ক রাতের পোশাক, চুলগুলো ভেজা। ধন্যবাদ অনেক, খুব দরকার ছিল এই কফির। আখি কফির মগ হাতে নিলয়ের পাশে সোফায় বসে। বাইরে তখনও বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়।
পুরো ফ্ল্যাট অন্ধকারে ডুবে যায়। আখি ভয়ে সামান্য কেঁপে ওঠে। আহ, এই বুঝি গেল বিদ্যুৎ। নিলয় দ্রুত তার ফোনের ফ্ল্যাশলাইট অন করে। ফ্ল্যাশের আবছা আলোয় আখির ভেজা চুল আর তার ভীত মুখটা স্পষ্ট দেখতে পায়। নিলয় আখির দিকে তাকায়, তাদের চোখাচোখি হয়। এই প্রথম তারা একে অপরের এত কাছাকাছি এসেছে। আখির নিঃশ্বাস নিলয়ের কানে বাজছে, তাদের হৃস্পন্দন দ্রুত হতে থাকে। অনেক, আমার কেমন জানি ভয় লাগছে। আখির ভয়ে নিলয় আর নিজেকে ধরে রাখতে পারে না। সে আলতো করে আখির হাত ধরে। আখি চমকে ওঠে, কিন্তু হাত সরিয়ে নেয় না। নিলয় বুঝতে পারে আখিও তার স্পর্শে বাধা দিচ্ছে না। এই মুহূর্তে তাদের মাঝের অব্যক্ত অনুভূতিগুলো যেন ভাষা খুঁজে পাচ্ছে। নিলয়ের হাত আখির হাতের উপর আরও আলতো করে চেপে বসে। তাদের দুজনের নিঃশ্বাস উষ্ণ হয়ে ওঠে। ফ্ল্যাশের আবছা আলোয় তাদের চোখ একে অপরের গভীরতা মাপতে থাকে। এই প্রথম তারা একে অপরের কাছে এতটা উন্মুক্ত। তাদের অকথিত ভালোবাসা যেন এই মুহূর্তে এক নতুন মোড় নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। ফ্ল্যাটের প্রতিটি কোণ আলো ঝলমলে হয়ে ওঠে। নিলয় আর আখি দ্রুত হাত সরিয়ে ফেলে, যেন তারা কোনো নিষিদ্ধ কাজ করছিল। দুজনের মুখে এক ধরনের অস্বস্তি আর অপ্রস্তুত ভাব। তাদের চোখ একে অপরের দিকে তাকিয়ে থাকলেও মুখে কোনো কথা নেই। এই রোমান্টিক পরিস্থিতিটা আকস্মিক আলোর ঝলকানিতে ভেঙে যায়। কিন্তু তাদের হৃদয়ে যে নতুন অনুভূতির বীজ বুনে গেছে তা কি আর মুছে ফেলা যাবে? মুখ ভেঙচির মতো বিরক্তি প্রকাশ করে। ধ্রুব, কি একটা রোমান্টিক পরিস্থিতি ছিল? এই কারেন্টটা যে কেন এলো? এমনিতে সারাদিন গরমে থাকি, তখন বললেও আসে না, আর এখন না আসার প্রয়োজন ছিল, কিন্তু এ শালা চলেই আসলো। আল্লাহ, এই কারেন্টের বিচার করো, সে আমাদের সবার সব অনুপ্রেরণা নষ্ট করে দিয়েছে। বিদ্যুৎ ফিরে আসার পর সেই মুহূর্তটা ভেঙে গেলেও নিলয় আর আখির মনে এক অদ্ভুত রেশ রয়ে যায়। তারা দুজনেই কেমন যেন প্রস্তুত আর লাজুক। সেদিনের পর থেকে তাদের মধ্যে এক নতুন ধরনের নীরবতা সৃষ্টি হয়, যা অস্বস্তিকর নয়, বরং এক মিষ্টি বোঝাপড়ার ইঙ্গিত দেয়। তারা দুজনেই অনুভব করে যে তাদের সম্পর্ক এক নতুন দিকে মোড় নিচ্ছে। দিনের বেলায় আখি অফিসে চলে যায়, আর নিলয় আগের মতোই অনেক সোজে বাড়িতে থাকে। রাতে সে তার গোপন জগতে ডুব দেয়। সেখানে এসে দেশের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, কিন্তু প্রতি মুহূর্তে তার মনে আখির কথা ঘুরপাক খায়। আখিও অফিসে কাজ করার সময় নিলয়ের কথা ভাবে। তার মনে প্রশ্ন জাগে, অনেক কেন এত রহস্যময়? কেন তার বাবা মা নেই? কেন সে এত রাতে বাইরে ছিল? সেমিনারে দেখা সে ছেলেটার সাথে তার কেন এত মিল? এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খেলেও সে নিলয়কে সরাসরি কিছু জিজ্ঞাসা করে না। একদিন শনিবারের দুপুর, অফিস ছুটি, তাই আখি বাড়িতেই আছে। নিলয়ও ফ্ল্যাটের ভেতরেই ছিল। বাইরে আবহাওয়া খুব শান্ত, কিন্তু তাদের দুজনের ভেতরের আবহাওয়া যেন অস্থির। আখি লিভিং রুমে বসে একটা ম্যাগাজিন পড়ছিল। নিলয় তার রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ সে আখির দিকে তাকায়। আখি অন্যমনস্ক হয়ে ম্যাগাজিন পড়ছিল। তার চুলগুলো তার মুখের উপর এসে পড়েছে। আপু, কিছু লাগবে? ও অনেক, তুমি? না, কিছু লাগবে না। আখি ম্যাগাজিনটা বন্ধ করে। নিলয় তার পাশে সোফায় এসে বসে। তাদের মধ্যে এক নীরবতা নেমে আসে। এই নীরবতা যেন তাদের অকথিত অনুভূতিগুলোকে আরও তীব্র করে তোলে। অনেক, তুমি কি সারাদিন এভাবে ঘরে থাকো? তোমার কি বোরিং লাগে না? না, তেমন না, আমার অভ্যাস হয়ে গেছে। আর তাছাড়া এখন তো আপনিও আছেন। নিলয়ের শেষ কথাটা শুনে আখির মুখে হালকা হাসি ফোটে। তার চোখ নিলয়ের দিকে যায়। তাদের দৃষ্টি আবার একে অপরের সাথেই মিলে যায়। অনেক, তোমার সাথে আমার একটা কথা ছিল। আখি কথাটা শেষ করার আগে হঠাৎ একটা তীব্র বাতাস জানালা দিয়ে প্রবেশ করে, আর টেবিলের উপর রাখা একটা কাঁচের ফুলদানি নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। আখি সেটা ধরতে হাত বাড়ায়, কিন্তু তার আগেই নিলয় দ্রুত হাত বাড়িয়ে ফুলদানিটা ধরে ফেলে। এই আকস্মিকতায় তাদের হাত একে অপরের উপর এসে পড়ে। ফুলদানিটা রক্ষা পেলেও তাদের হাতের উষ্ণ স্পর্শে দুজনের শরীরেই এক শিহরণ খেলে যায়। আখির হাত এখনও নিলয়ের হাতের নিচে। তাদের চোখে একে অপরের দিকে স্থির। আখির শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করে। নিলয়ের স্পন্দন যেন তার বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। তাদের এত কাছাকাছি আসা যেন এক অনিবার্য আকর্ষণ। আখির ঠোঁট সামান্য কেঁপে ওঠে, যেন সে কিছু বলতে চাইছে। নিলয় তার চোখের গভীরে তাকায়, যেখানে অজানা এক আবেদন খেলা করছে। এই মুহূর্তটা যেন স্থির হয়ে গেছে। বাইরের সব কোলাহল যেন থেমে গেছে। শুধুমাত্র তাদের দুজনের নীরব অনুভূতিগুলোই সব কথা বলছে। ঠিক তখনই আখির ফোনের অ্যালার্ম বেজে ওঠে, যা তাকে একটা জরুরি কলের কথা মনে করিয়ে দেয়। অ্যালার্মের শব্দে তারা দুজনেই চমকে ওঠে। তাদের রোমান্টিক পরিস্থিতিটা ভেঙে যায়। আখি দ্রুত তার হাত সরিয়ে নেয়।
আর নিলয়ও কিছুটা অপ্রস্তুত হয়ে বসে পড়ে। তারা দুজনেই আবার চোখ নামিয়ে নেয়। মুখে সেই চেনা অস্বস্তি আর লাজুকতা, কিন্তু এই স্পর্শ, এই নীরবতা, এই মুহূর্তটা তাদের মনে এক গভীর ছাপ ফেলে যায়, যা তারা চাইলেও হয়তো ভুলতে পারবে না। তাদের অকথিত ভালোবাসার গল্পও যেন নতুন করে শুরু হলো। এ ঘটনার পর আখি কি নিলয়কে নিয়ে কোনো গোপন তদন্ত শুরু করবে, নাকি তাদের সম্পর্ক আরও গভীর হবে? কত আশা করেছিলাম তাদের মধ্যে কোনো রিলেশন হওয়ার আগেই হয়তো তাদের মধ্যে সেটা হয়ে যাবে, কিন্তু আর হলো কোথায়। আখির বাড়িতে নিলয় আর আখির দিনগুলো কেমন এক অদ্ভুত ভালোবাসার আবহে কাটছিল। তারা একে অপরের প্রতি এক অজানা টানে বাধা পড়ছিল, যদিও কেউ তা মুখে প্রকাশ করছিল না। অন্যদিকে আহমেদ পরিবারের ড্রয়িং রুমে সেদিন সন্ধ্যা নেমেছিল অন্য এক আবহ নিয়ে। সবাই গল্পগুজব করছিল, হাসি ঠাট্টা চলছিল, কিন্তু নিলয়ের কথা কারো মনেই পড়ছিল না, একমাত্র রীতা ছাড়া। সে চুপচাপ সবার আড্ডা দেখছিল, আর তার মনে কেবল নিলয়ের কথাই ঘুরছিল। ঠিক তখনই আহমেদ সাহেবের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ম্যানেজার নামটা দেখে তিনি বিরক্ত হয়ে ফোন ধরেন। ওপাশ থেকে ম্যানেজারের কথাগুলো শুনে আহমেদ সাহেব যেন আকাশ থেকে পড়েন। স্যার, অত্যন্ত দুঃখিত। আমাদের অফিসে কিছু ত্রুটির কারণে আপনার কাছে ভুল তথ্য গিয়েছিল। আসলে আমাদের হিসাবে কিছু গলমেল ছিল। নিলয় সাহেব কোনো ভুল করেননি। আপনার ব্যবসা সম্পূর্ণ নিরাপদ আছে। ম্যানেজারের কথা শেষ হতে আহমেদ সাহেব থমকে দাঁড়িয়ে যান। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। বাড়ির সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। বাবা, কি হয়েছে? তুমি এমন থমকে গেলে কেন? আহমেদ সাহেব কাঁপতে কাঁপতে সব কিছু খুলে বলেন। তার কথা শেষ হতে নিলয়ের মা কান্নায় ভেঙে পড়েন। আল্লাহ, হে আমি কি করলাম? আমার ছেলেটা নির্দোষ ছিল। আমি ওকে ভুল বুঝেছি, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। মা, শান্ত হও, এটা তো আমরা জানতাম না। যদিও নাইমার কণ্ঠে এক ধরনের অনুশোচনা ছিল, সেটা ছিল নিজের ভুলের জন্য নয়, বরং পরিস্থিতি সামলানোর জন্য। আহমেদ সাহেব তখনও থমকে আছেন, যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। রীতা এতক্ষণ চুপচাপ সব কিছু শুনছিল। এবার সে আর নিজেকে সামলাতে পারে না, তার চোখে আগুন ঝরে। আপনারা এখন কাঁদছেন কেন? যখন নিলয়কে মারছিলেন, যখন তাকে অভিশাপ, অকর্মা, অপদার্থ বলে গালি দিচ্ছিলেন, তখন আপনাদের এই কান্না কোথায় ছিল? আপনারা তো ওকে তিল তিল করে শেষ করে দিচ্ছিলেন। ও যখন কাকুতি মিনতি করে বলছিল আমি নির্দোষ, তখন কেন শুনুননি ওর কথা? কেন বিশ্বাস করেননি ওকে? রীতার কথা শুনে সবাই মাথা নিচু করে ফেলে। তাদের মুখে অনুশোচনা আর গভীর দুঃখ ফুটে ওঠে। রীতা আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই আহমেদ সাহেবের ফোন আবার বেজে ওঠে। কে ফোন দিয়েছে? স্পিকারে দাও। আহমেদ সাহেব ফোন ধরে স্পিকারে দেন। ওপাশ থেকে প্রিন্সিপালের কণ্ঠ শোনা যায়। হ্যালো আহমেদ সাহেব, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য কল দিয়েছে। আপনার এক সন্তান তো আমার ভার্সিটি থেকেই পড়ে গিয়েছে, আরেকজন ফাইনাল ইয়ারে পড়ছে, কিন্তু কেউই এত ভালো কিছু করতে পারেনি। আপনার ছোট ছেলে নিলয় এবার পুরো ভার্সিটির মধ্যে টপ করেছে। সব বিষয়ে তার ফলাফল অসাধারণ। আপনাকে অনেক অনেক অভিনন্দন। প্রিন্সিপাল স্যার কল কাটার আগে নিলয়ের মা আবার কান্নায় ভেঙে পড়েন। আমার ছেলে, আমার নির্দোষ ছেলে, তাকে আমি কি করেছি, কি বলেছি? ও আল্লাহ, আমার বাপের ক্ষমা নেই। আমি ওকে ঘর থেকে বার করে দিলাম, নিজের হাতে নিজের ছেলেকে পথে বসালাম। আমি এক অপদার্থ বাবা, আমাকে ক্ষমা করো বাবা, আমাকে ক্ষমা করো। আমিও ওকে কত কথা শুনিয়েছি, ও কত কষ্ট পেয়েছে। আমাদের ভুল ক্ষমা করো নিলয়। আমিও ওকে এত বিদ্রুপ করেছি। ও যে এত মেধাবী তা আমরা বুঝতেই পারিনি। আমার পাপের প্রায়শ্চিত্ত নেই। প্রিন্সিপাল স্যার কল কেটে দেন। আহমেদ সাহেব তখনও থমকে আছেন। হঠাৎ তিনি মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়েন। তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। নাদিম তার বাবাকে সান্ত্বনা দেয়, নাইমা নিলয়ের মাকে সান্ত্বনা দেয়। আপনারা হয়তো জানেনও না, আপনারা ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর ও কোথায় গিয়েছে। আপনারা তো কখনো ওর পড়াশোনার খরচ পর্যন্ত দেননি। ও কত কষ্ট করে ওর পড়াশোনা চালাতো, আপনারা কি তার খবর রাখতেন? আপনারা সব সময় ওকে অবহেলা করেছেন, অপমান করেছেন। আর আজ যখন ও প্রমাণ করেছে যে ও কতটা মেধাবী, তখন আপনাদের মনে অনুশোচনা জাগছে। ওর এই সফলতার পেছনে আপনাদের কোনো অবদান নেই।
আহমেদ পরিবারের সবাই তখন নিজেদের ভুল আর দুঃখ প্রকাশ করতে থাকে। তাদের মুখমণ্ডলে গভীর অনুশোচনা আর অসহায়ত্ব। তারা বুঝতে পেরেছে তারা তাদের সবচেয়ে মূল্যবান রত্নটিকে নিজেদের হাতেই ছুঁড়ে ফেলে দিয়েছে। অন্যদিকে আখির বাড়িতে নিলয় তার ফলাফল জেনে খুশিতে আত্মহারা। সে দ্রুত তার ফোন বের করে ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করে। হ্যাঁ, এটাই সত্যি, সে পুরো ভার্সিটিতে টপ করেছে। তার এতদিনকার পরিশ্রম, তার মেধা, সব কিছু আজ স্বীকৃতি মিলেছে। এই স্বীকৃতি তার ভেতরের ক্ষতগুলো কিছুটা হলেও সারিয়ে তোলে। তার প্রথম ইচ্ছে হয় এই খবরটা রিতাকে জানাতে, কিন্তু সে জানে রিতা তার পরিবারের কাছে আটকা পড়ে আছে। তার মনে হয় আজ যদি তার পরিবার তার পাশে থাকতো তাহলে এই আনন্দটা আরও পূর্ণতা পেত। সে দ্রুত আখির কাছে ছুটে যায়। আখি তখন রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিল। আখি আপু শুনছেন? আমার রেজাল্ট বেরিয়েছে। আমি ফার্স্ট হয়েছি। পুরো ভার্সিটিতে আমি টপ করেছি। আখি প্রথমে বুঝতে পারে না নিলয়ের এত উচ্ছ্বাস কেন। তারপর যখন ব্যাপারটা বুঝতে পারে, তার মুখে এক ঝলক আনন্দ ছড়িয়ে পড়ে। সে খুশিতে নিলয়কে জড়িয়ে ধরে। অনেক, ওয়াও, এটা তো অসাধারণ খবর। আমি জানতাম তুমি পারবে। আমি তোমার জন্য গর্বিত। আখির অকুণ্ঠ সমর্থন আর আলিঙ্গনে নিলয় যেন এক নতুন জগতে প্রবেশ করে। এই প্রথমবার তার কোনো সাফল্যে কেউ এত খুশি হয়েছে। তার চোখ জলে ভরে আসে, কিন্তু এবার তা আনন্দের জল। তার মনে হয় এই মুহূর্তে আখি তার একমাত্র পরিবার। আখির এই প্রতিক্রিয়া নিলয়ের সব দুঃখ, সব অভিমান যেন ভুলিয়ে দেয়। এই মুহূর্তে তাদের অকথিত ভালোবাসা যেন আরও গভীর হয়ে ওঠে। নিলয় বুঝতে পারে হয়তো জীবনে কিছু হারানোর বিনিময়ে সে এমন কিছু পেয়েছে যা তার কাছে আরও বেশি মূল্যবান। আখির বাড়িতে নিলয় আর আখির দিনগুলো কেমন এক অদ্ভুত ভালোবাসার আবহে কাটছিল। নিলয়ের ভার্সিটিতে টপ করার খবরে আখির অকণ্ঠ আনন্দ আর তাকে জড়িয়ে ধরা নিলয়ের মনে এক নতুন আশার আলো জ্বলেছিল। সে বুঝতে পারছিল তার অবহেলিত জীবনে আখি একমাত্র মানুষ যে তাকে মন থেকে ভালোবাসে। তাদের অকথিত ভালোবাসার সম্পর্কটা দিনে দিনে আরও গভীর হচ্ছিল। তারা দুজনে দুজনের প্রতি দুর্বলতা অনুভব করলেও কেউই তা মুখে প্রকাশ করছিল না। এক রাতে নিলয় তার রুমে শুয়ে শুয়ে ভাবছিল, তার মনে হচ্ছিল এই অনুভূতিগুলো আর চেপে রাখা ঠিক নয়। আখি তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সে মনস্থির করে আর দেরি নয়, দুদিন পরে শুক্রবার, সেই দিনই সে আখিকে প্রপোজ করবে। এই সিদ্ধান্ত তার মনে এক নতুন উত্তেজনা আর আশার সঞ্চার করে। সে মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে সে তার ভালোবাসার কথা আখিকে জানাবে। অন্যদিকে আখিও নিজের ঘরে শুয়েছিল। তার মনেও অনিকের অর্থাৎ নিলয়ের কথা ঘুরপাক খাচ্ছিল। অনেকের সারল্য, তার বুদ্ধিমত্তা আর তার প্রতি অনেকের নীরব যত্ন সব কিছু তাকে মুগ্ধ করছিল। অনেক যখন তাকে জড়িয়ে ধরেছিল তখন তার মনে যে শিহরণ বয়ে গিয়েছিল তা সে কিছুতেই ভুলতে পারছিল না। আখি এক মুহূর্তের জন্য ভাবে অনেককে সে কতটা ভালোবাসে। না না, এ আমি কি ভাবছি? অনেক তো আমার থেকে 2 বছর ছোট। তাছাড়া ও তো আমাকে শুধু আপু মনে করে। ও হয়তো আমার প্রতি কোনো রোমান্টিক অনুভূতি রাখে না। আমি হয়তো বেশি ভাবছি। ও তো আমাকে সবসময় আখি আপু বলেই ডাকে। আমি যদি ওকে নিয়ে এমন কিছু ভাবি তাহলে হয়তো আমাদের এই সুন্দর সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। আখি নিজের মনকে বোঝানোর চেষ্টা করে। তার মনে হয় অনেকের কাছে সে শুধুই একজন বড় বোন, একজন আশ্রয়দাত্রী। অনেকের চোখে সে হয়তো কোনো ভালোবাসার ইঙ্গিত দেখেনি, অথবা দেখেও হয়তো সে ভুল ভেবেছে বা বুঝেছে। এই দ্বিধা আর সংশয় আখির মনে এক অস্থিরতা তৈরি করে। সে একদিকে অনেকের প্রতি টান অনুভব করে, অন্যদিকে তাদের বয়সের ব্যবধান আর অনেকের আপু সম্বোধন তাকে পিছিয়ে দেয়। নিলয় যখন আখিকে প্রপোজ করার পরিকল্পনা করেছে তখন আখি হয়তো মনে মনে তাদের সম্পর্ককে শুধু ভাই বোনের সম্পর্ক হিসেবে দেখছে। এই পরিস্থিতিতে তাদের দুজনের অনুভূতির মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। দর্শক, কাহিনীটা কি হলো? একজন প্রপোজ করবে, আরেকজন ভাই বোন ভেবে বসে আছে। আচ্ছা, গল্পে যাই, চলুন, কারণ দেখতে হবে সামনে কি হয়। শুক্রবারের দিনটি তাদের সম্পর্কের জন্য কি নিয়ে আসবে? তাদের অকথিত ভালোবাসা কি পরিণতি পাবে, নাকি এই দ্বিধা তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলবে? দেখতে দেখতে শুক্রবার চলে আসে। নিলয়ের মনে আনন্দের এক নতুন ঢেউ। আজ সে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে নেবে। বিকেলে নিলয় আখিকে হালকা আবল তাবল বুঝিয়ে বাড়ি থেকে বের হওয়ার কথা বলে। আখি প্রথমে কিছুটা অবাক হলেও নিলয়ের পীড়াপিড়িতে রাজি হয়েছে। তারা দুজনে শহরের এক সুন্দর পার্কে যায়। বসন্তের শেষ বিকেলের নরম আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। গাছের পাতাগুলো মৃদু বাতাসে দুলছে। তারা কিছুক্ষণ হাতে হাত রেখে হেঁটে বেড়ায়। তাদের নীরবতা যেন এক নতুন গল্প বুনছে। নিলয় তার মনের কথা বলার জন্য উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় থাকে। হঠাৎ করে নিলয় আখির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তার চোখে মুখে একরাশ ভালোবাসা আর আকুতি।
আঁকি আপু, আমি আমি আপনাকে ভালোবাসি। আমি সারা জীবন আপনার পাশে থাকতে চাই। আপনি কি আমার জীবন সঙ্গিনী হবেন? নিলয়ের এমন হঠাৎ প্রস্তাবে আঁখি চমকে যায়। তার মুখে বিস্ময় আর লজ্জা রক্তিমা। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। অনেক তুমি তুমি এসব কি বলছো? তুমি আমার ছোট। তাছাড়া সমাজে এটা মেনে নেবে না। আঁকি আপু, ভালোবাসা কি বয়স দেখে হয়? সমাজ সমাজ তো আমাকে কখনো মেনে নেয়নি। তারা তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আপনি একমাত্র মানুষ যিনি আমাকে আশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন। আপনার ভালোবাসা ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। প্লিজ আমাকে প্রত্যাখ্যান করবেন না। নিলয়ের আকুতি আর চোখের জল আখির মনকে ছুঁয়ে যায়। তার ভেতরের দ্বিধা কিছুটা হলেও কমে আসে। সে বুঝতে পারে অনেকের ভালোবাসা কতটা গভীর। কিন্তু অনেক, আমি এসব সম্পর্কে বিশ্বাসী নই। আমার কখনো প্রেম করার কোনো ইচ্ছে ছিল না, কারণ এগুলো হারাম সম্পর্ক। নিলয় আখির হাত আরও শক্ত করে ধরে বলে, তাহলে চলো বিয়ে করে ফেলি আজকে, এখনই। নিলয়ের এমন সাহসী প্রস্তাবে আখি আবারও চমকে যায়। তার মুখে লজ্জা আর দ্বিধার এক মিশ্র অনুভূতি। সত্যি বিয়ে করব? হ্যাঁ চলো, আজকে এখনই বিয়ে করব। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চলো। নিলয়ের মুখে একরাশ আনন্দ ফুটে ওঠে। সে দ্রুত উঠে দাঁড়ায় এবং আখির হাত ধরে। তারা দুজনেই পার্কে থাকা একটা নিরিবিলি খোলা জায়গায় বসে। নিলয় আখির দিকে তাকায়, তার চোখে এক নতুন দৃঢ়তা। আমরা তো কিছুক্ষণ পর হয়তো স্বামী স্ত্রী হয়ে যাব, কিন্তু তার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? নিলয় তখন আখিকে নিজের জীবনের সব গল্প বলতে শুরু করে। তার জন্ম থেকে শুরু করে পরিবারের অবহেলা, বাবা মায়ের কটু কথা, নাইমা নাদিমের বিদ্রুপ, এমনকি সেদিন তাকে যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সব কিছু খুলে বলে। সে বলে কিভাবে সে একা একা পড়াশোনা চালিয়েছে, কিভাবে তার জীবনের প্রতিটি বাঁকে তাকে সংগ্রাম করতে হয়েছে। সে শুধু তার সিআইএ স্টেশন চিফ হওয়ার কথা এবং তার আসল নাম গোপন রাখে। আমার মনে হয়েছিল এই পৃথিবীতে আমার কোনো জায়গা নেই, আমি শুধু একটা বোঝা। কিন্তু আপনি আসার পর থেকে আমার মনে হয়েছে আমার একটা আশ্রয় আছে। নিলয়ের জীবনের করুণ গল্প শুনে আখির চোখে জলে ভরে আসে। সে নিলয়ের হাত ধরে আলতো করে, তারপর তাকে নিজের দিকে টেনে বুকে জড়িয়ে ধরে। চলো আমরা বিয়ে করে নিই। আমি আর কখনো তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। তুমি একা নও অনেক, আমি সবসময় তোমার পাশে থাকবো। আখির কথায় নিলয়ের মনে এক নতুন শান্তি আসে। তার দীর্ঘদিনের কষ্টগুলো যেন আখির আলিঙ্গনে কিছুটা হালকা হয়। তারা দুজনেই উঠে দাঁড়ায়। তাদের মনে এখন আর কোনো দ্বিধা নেই, শুধু একে অপরের প্রতি নির্ভরতার ভালোবাসা। তারা সরাসরি কাজী অফিসে যায়। সেখানে খুব সাদামাটাভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। কাজী অফিস থেকে বেরিয়ে তারা দুজনেই একে অপরের দিকে তাকায়। তাদের চোখে মুখে এক নতুন জীবনের স্বপ্ন। বিশ্বাস করতে পারছি না আমরা এখন স্বামী স্ত্রী। হ্যাঁ অনেক, এবার থেকে আর কোনো কষ্ট নেই, শুধু আমরা দুজন। আঁকি আপু, মানে আঁকি, ধন্যবাদ। আপু বলা বন্ধ করো, এখন থেকে আমি শুধু তোমার আঁখি। তারা দুজনেই দুজনের হাত ধরে একে অপরের দিকে তাকিয়ে হাসে। রাত তখন গভীর। শহরের আলো ঝলমলে রাজপথ ধরে তারা বাড়ির দিকে হাঁটা শুরু করে। তাদের নতুন জীবনের যাত্রা সবে শুরু হলো। এই নতুন সম্পর্ক তাদের গোপন জীবনকে কতটা প্রভাবিত করবে, আর এই দাম্পত্য জীবনে কি তাদের কোনো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? নিলয় আর আখির এই নতুন জীবন কোন দিকে মোড় নেবে? তাদের গোপন পরিচয় কি কখনো একে অপরের কাছে প্রকাশ পাবে? নিলয় তো আখির পরিচয় জানে, কিন্তু আখি কি নিলয়ের পরিচয় জানতে পারবে? কাজী অফিস থেকে বেরিয়ে নিলয় আর আখি এক নতুন জীবনের স্বপ্ন চোখে নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করে। শহরের রাত তখন আরও গভীর, কিন্তু তাদের মনে নতুন ভোরের আলো। তাদের হাতে হাত, মুখে এক অপার্থিব হাসি। তারা যেন জীবনের সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে এক নতুন ঠিকানার দিকে এগোচ্ছে। বিশ্বাস হচ্ছে না, এত তাড়াতাড়ি সবটা হয়ে গেল। আমারও বিশ্বাস হচ্ছে না কি আমার জীবনে এত আনন্দ আসবে কখনো ভাবিনি। তুমি আমার কাছে যেন এক অলৌকিক উপহার। তোমার মতো এমন একজন মানুষ যে আমার জীবনে আসবে, আমি তো কোনোদিন কল্পনাও করিনি অনেক। তাদের কথোপকথন চলতে থাকে। ফ্ল্যাটের দিকে যত এগোই তাদের হৃদস্পন্দন ততই দ্রুত হতে থাকে। তারা জানে আজ রাতে তাদের জীবন এক নতুন মোড় নেবে। পুরনো কষ্ট, পুরনো অবহেলা সব কিছু যেন এই মুহূর্তে তাদের কাছে মূল্যহীন। ফ্ল্যাটে পৌঁছে আঁখি দরজা খোলে। তারা দুজনই ভেতরে প্রবেশ করে। ফ্ল্যাটের ভেতরের পরিবেশ আজ যেন আরও শান্ত, আরও নিস্তব্ধ। আঁখি আলতো করে দরজা বন্ধ করে। নিলয় তার দিকে তাকায়। আঁখির চোখে লজ্জা, ভালোবাসা আর এক গভীর আত্মসমর্পণ।
তুমি ফ্রেশ হয়ে এসো, আমি রাতের খাবারটা গরম করি। এখনও তো আমি বিশ্বাস করতে পারছি না কি এটা কি স্বপ্ন নাকি সত্যি। নিলয় আখির হাত ধরে। আখি নিলয়ের কাছে আসে, এসে তার গালে হাত রেখে বলে, এটা সত্যি অনেক, এটা আমাদের নতুন জীবন। আখির স্পর্শে নিলয়ের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। সে আলতো করে আবার আখির হাত ধরে নিজের দিকে টানে। আখি বিনা বাধায় তার কাছে চলে আসে। তাদের চোখে মুখে ভালোবাসার গভীরতা স্পষ্ট। নিলয় আখির কপালে আলতো করে চুমু খায়। আখি চোখ বন্ধ করে সেই উষ্ণতা অনুভব করে। ধীরে ধীরে তারা আরও কাছে আসে, তাদের ঠোঁট একে অপরের কাছে পৌঁছায়। এটা ছিল এক কড়া রোমান্সের সূচনা। তাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস যেন ভালোবাসার নতুন ভাষা তৈরি করছিল। দিনের আলোতে তাদের লুকানো অনুভূতিগুলো রাতের নিস্তব্ধতায় যেন ডানা মেলেছে। তারা একে অপরের বাহু ডোরে হারিয়ে যায়, যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো অবহেলা, শুধু আছে অসীম ভালোবাসার বিশ্বাস। এই মুহূর্তে তারা ভুলে যায় তাদের বাইরের জগতের জটিলতা, তাদের গোপন পরিচয়, তাদের কাঁধের সমস্ত দায়িত্ব। শুধু তারা দুজন আর তাদের নতুন জীবনের প্রথম রাতের উষ্ণতা। নতুন সকাল, ভোরের নরম আলো আখির ফ্ল্যাটে প্রবেশ করে। নিলয় আর আখি একে অপরের বাহু ডোরে দুজন দুজনকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। রাতের গভীর ভালোবাসা তাদের সব ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল। নিলয় চোখ খুলে দেখে আখি তার গলা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তার মুখে এক অপার্থিব হাসি। সে আলতো করে আখির কপালে চুমু খায়। নিলয়ের ছোঁয়ায় আখির ঘুম ভাঙে। সে চোখ খুলে নিলয়কে পাশে দেখে লাজুক হেসে ওঠে। কি ম্যাডাম, ঘুম ভাঙলো বুঝি? গতকাল রাতে তো বেশ ঘুমাচ্ছিলেন। কী সব বলছো? তুমিও তো কম ঘুমাওনি। আমি তো জানি আমি কেমন ঘুমিয়েছি, কিন্তু তুমি তো রাজকন্যার মতো ঘুমিয়েছিলে, তাতে আমার সন্দেহ আছে? যাও দুষ্ট, আর কথা বলতে হবে না। ওঠো, ফ্রেশ হয়ে নাও, নাস্তা বানাই। নিলয় হেসে ওঠে। তাদের এই খুনসুটি যেন নতুন সম্পর্কের বাঁধন আরও মজবুত করে তোলে। তারা দুজনেই ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসে। আখি পরোটা আর ডিম ভাজি তৈরি করেছে। খুব গরম আছে, সাবধানে খেও। ইস, পরোটাটাও কি তোমার মতো মিষ্টি হয়ে গেল নাকি? তাহলে তো খাওয়া আরও কঠিন হবে। অনেক, আবার শুরু করেছো? চুপচাপ খাও। আচ্ছা বাবা, খাচ্ছে, কিন্তু তুমি যদি এমন মিষ্টি করে রান্না করো তাহলে আমার ওজন বেড়ে যাবে। তাতে কি, তোমার তো ওজন বাড়ারই দরকার। নাস্তার টেবিলেও তাদের মিষ্টি দুষ্টুমি চলতে থাকে। নিলয়ের মুখে বহুদিন পর এমন নির্ভেজাল হাসি। আখিও যেন তার পাশে এসে তার জীবনের সব শূন্যতা পূরণ করে দিয়েছে। নাস্তা শেষ হতেই আখি অফিসের জন্য প্রস্তুত হয়। তার পরনে তার স্বাভাবিক ফর্মাল পোশাক। নিলয় তাকে দরজার কাছে এগিয়ে দেয়। আমি অফিসে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। তুমি সাবধানে যেও আখি। আর শোনো, আজকে অফিসে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সারপ্রাইজ? কিন্তু তুমি তো আমার অফিসে চেনো না, তাহলে সারপ্রাইজ দিবে কিভাবে? আরে আগে যাও না, গেলেই দেখবে। আখি অবাক হয়ে নিলয়ের দিকে তাকায়। তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খায়। অনেক তার অফিস চেনে না, তবুও কিভাবে সারপ্রাইজ দেবে? আখি এই রহস্যের কুল কিনারা খুঁজে পায় না। কিন্তু নিলয়ের চোখে মুখে যে আত্মবিশ্বাসের ঝলক ছিল, তাতেই সে কিছুটা আশ্বস্ত হয়। এই অদ্ভুত মানুষটা তার জীবনে আসার পর থেকে যেন সব কিছুই বদলে গেছে। আখি এই রহস্যের কথা ভাবতে ভাবতে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। আখি ভাবতে ভাবতে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তার মনে নিলয়ের বলা সারপ্রাইজ নিয়ে কৌতূহল। অফিসে পৌঁছা মাত্রই আয়ান দ্রুত তার কাছে আসে। মিস আখি, নীলা স্যার আপনাকে ডাকছেন। কিন্তু কেন, কিছু হয়েছে? আমি জানি না, তবে তিনি আপনাকে এক্ষুনি যেতে বলেছেন। আখির মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধে। সে কি আবার কোনো ভুল করে ফেলল? এই চিন্তায় সে নিলয়ের রুমের দিকে এগোয়। দরজার সামনে পৌঁছে সে পারমিশন নিয়ে ভেতরে ঢোকে। নিলয়কে দেখে সে মাথা নত করে সম্মান জানায়। স্যার, আয়ান স্যার বললেন আপনি আমাকে ডেকেছেন। হ্যাঁ, ডেকেছি একটা কথা বলার জন্য। জি স্যার, বলুন। আসলে মিস আখি, আমি আপনাকে লাইক করি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। নিলয়ের কথা শুনে আখি চরমভাবে চমকে ওঠে। তার মুখে বিস্ময় আর অবিশ্বাস। স্যার, এসব আপনি কি বলছেন? আর আমি মিস নই, আমি মিসেস আখি, আমি বিয়ে করেছি। তাতে কোনো সমস্যা নেই, আপনি আপনার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিন। স্যার, কী সব বলছেন? আমি তাকে অনেক ভালোবাসি, আর আপনি যেটা বললেন আমি কখনো এটা করতে পারবো না। কেন, উনি কি আমার থেকেও বড় কিছু? আমি তার পেশা দেখে তাকে ভালোবাসিনি, আমি তার মন দেখে তাকে ভালোবেসেছি। আর স্যার, আপনি স্টেশন চিফ হলো, আপনাকে আমি আজকে বলি, নিজের ক্যারেক্টার ঠিক করেন, ক্যারেক্টার লিস্ট কোথাকার।
এ কথা বলে আখি রাগে রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। তখনই নিলয় দ্রুত উঠে গিয়ে আখির হাত ধরে তাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আরে আমি কি আমার বউকে ভালোবাসতে পারবো না? আর তুমি আমাকে ক্যারেক্টারলেস বলতে পারলে? আখি কিছু বলতে যাবে তার আগেই নিলয় তার মাস্কটা খুলে ফেলে। আখি তো অবাক হয়ে হা হয়ে যায়। তার চোখের সামনে দাঁড়িয়ে আছে সে অনিক, যাকে সে তার স্বামী হিসেবে জানে। অনেক, এটা তুমি? হ্যাঁ আখি, এটা আমি। আমার আসল নাম নিলয়। আখি রাগ যেন মুহূর্তে দ্বিগুণ হয়ে যায়। সে নিজেকে নিলয়ের কাছ থেকে ছাড়িয়ে নেয়। তুমি তুমি আমাকে এত বড় মিথ্যে বলতে পারলে? আমার সাথে প্রতারণা করেছো। তুমি সিআই স্টেশনের চিফ, আর তুমি আমাকে এতদিন ধরে অনেক নামে মিথ্যে বলেছো। কেন কেন এমন করলে আমার সাথে? তুমি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাস ভেঙে দিলে। আখি প্লিজ শান্ত হও। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আমি তোমাকে মিথ্যা বলিনি। আমি তোমাকে সব সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমার জীবনটা খুব গোপন। আমার পরিবারের কাছে আমি অবহেলিত, তাই এই পরিচয়টা আমাকে লুকিয়ে রাখতে হয়। আমি তোমাকে সত্যি বলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। আমি ভয় পেয়েছিলাম তুমি যদি আমাকে বিশ্বাস না করো, যদি আমাকে ছেড়ে চলে যাও। নিলয়ের চোখের জল দেখে আখির রাগ কিছুটা কমে আসে। সে বুঝতে পারে নিলয়ের কষ্টটাও কম নয়। কিন্তু আমাকে তো বলতে পারতে, আমি কি তোমাকে বিশ্বাস করতাম না? বিশ্বাস করতাম আখি, কিন্তু আমি জানতাম না তুমি আমাকে কিভাবে নেবে। আমার জীবনের এই দিকটা খুবই জটিল। তুমি আমার একমাত্র ভরসা। আমি তোমাকে হারানোর ভয় পেয়েছিলাম। আখি কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তার রাগ কিছুটা শান্ত হলে সে নিলয়ের দিকে তাকায়। নিলয়ের চোখে তার প্রতি গভীর ভালোবাসা আর অসহায়ত্ব স্পষ্ট। আখি ধীরে ধীরে মেনে নেয়। সে বুঝতে পারে নিলয় হয়তো তাকে কষ্ট দিতে চায়নি, বরং পরিস্থিতি তাকে এমনটা করতে বাধ্য করেছে। নিলয় আখিকে আলতো করে নিজের কোলে বসিয়ে নেয়, তার চুলগুলো সরিয়ে দেয়। আমার রানী, তুমি আমার জীবনের একমাত্র আলো। আমি যখন একা ছিলাম, যখন আমার কোনো আশ্রয় ছিল না, তখন তুমি আমাকে তোমার ভালোবাসার ছায়া এনেছো। এই দুনিয়ার সব কিছুর বিনিময়ে আমি শুধু তোমাকে চাই আখি। তুমি আমার আসল সুখ, আমার শক্তি। তুমি ছাড়া আমার এই ক্ষমতার কোনো মূল্য নেই। আমি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। আমাদের জীবন এখন থেকে নতুন করে শুরু হবে, যেখানে কোনো মিথ্যা থাকবে না, শুধু ভালোবাসা আর বিশ্বাস থাকবে। আখি নিলয়ের বুকে মাথা রাখে। তার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ে। তারা দুজনে একে অপরের গভীর আলিঙ্গনে আবদ্ধ হয়। তাদের লুকানো ভালোবাসা আজ প্রকাশ পেয়েছে। তাদের সম্পর্ক এখন আরও মজবুত। আখি তখনও নিলয়ের কোলে বসেছিল। তাদের ভালোবাসা প্রকাশের সেই উষ্ণ মুহূর্তে তারা যেন বাইরের জগৎ ভুলে গিয়েছিল। ঠিক তখনই দরজায় মৃদু নখ হয়। আর কিছু বোঝার আগে আয়ান রুমে প্রবেশ করে। সে তাদের এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে মুহূর্তে সরি সরি বলতে বলতে বেরিয়ে যাচ্ছিল। আয়ান শোনো। আয়ানের কণ্ঠ শুনে আখি ততক্ষণে নিলয়ের কোল থেকে উঠে দাঁড়িয়েছে। লজ্জায় তার মুখ রাঙা হয়ে গেছে। আয়ান কিছুটা অপ্রস্তুতভাবে ভেতরে আসে। তুমি কী ভেবেছো জানি না, কিন্তু তোমাকে বলে রাখি, আখি হচ্ছে আমার ওয়াইফ। কথাটা শুনে আয়ান চমকে ওঠে। তার চোখ কপালে ওঠার জোগাড়। সে জানে তার বস সবসময় তার পরিচয় গোপন রাখেন, আর এখন কিনা তার স্ত্রী। স্যার, আমাকে একটু বিয়ের দাওয়াতও তো দিলেন না। বিয়েতে কাউকে ইনভাইট করা হয়নি, তবে আজকে তোমাকে ডিনারের জন্য ইনভাইট করলাম। আর শোনো, আমাকে বোস সেন্টার ফর ইন্টেলিজেন্স থেকে যে বাড়িটা দেওয়া হয়েছে, আমি খুব শীঘ্রই সেখানে শিফট হব। স্যার, তাহলে আমি সব ব্যবস্থা করে নিচ্ছি। আর স্যার, আমি না হয় আপনাদের নতুন বাড়িতেই ডিনার করব। আজকে আর আপনাদের কষ্ট করার দরকার নেই। আপনার আগে শিফট হয়ে নিন। খারাপ বলেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে সব ঠিক করো। ঠিক আছে স্যার, আশা করি আপনারা 3 দিনের মধ্যে শিফট করতে পারবেন। আয়ান তখন চলে যায়। আখি লজ্জায় মাথা নিচু করে আছে। আয়ান চলে যেতে নিলয় দুষ্টু হেসে আখির কাছে গিয়ে তার কোলে বসে পড়ে। নিলয় আখির কোমর জড়িয়ে ধরে। কি হলো ম্যাডাম, এত লজ্জা পাচ্ছ কেন? তুমি তো এখন আমারই বউ। আখি লজ্জায় নিলয়ের বুকে হালকা কিল দিয়ে বলে, উফ অনেক, তুমি খুব দুষ্ট হয়ে গেছো। সারাদিন শুধু দুষ্টামি। ওঠো, লোকে দেখলে কি বলবে? কাউকে দেখতে হবে না। আর এখন থেকে তোমার কাছে আমি সবসময় দুষ্টুমি করব, কারণ তুমি আমার। আজ থেকে আমি শুধু তোমার নিলয়, আর তুমি আমার আখি। আখি হাসে। তার মুখে লজ্জা আর ভালোবাসার এক মিশ্র অভিব্যক্তি। এই মুহূর্তে তাদের সম্পর্ক নতুন করে শুরু হয়েছে, যেখানে আছে বিশ্বাস, ভালোবাসা আর খুনসুটি। নিলয়ের এতদিনের কষ্ট আর একাকিত্ব যেন আখির আগমনে সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। তাদের নতুন জীবনের যাত্রা এখন আরও রোমাঞ্চকর হতে চলেছে। দৃশ্য পরিবর্তন হয়, 1 বছর কেটে গেছে।
নিলয় আর আখির জীবন সুখ আর ভালোবাসায় ভরে উঠেছে। তাদের দাম্পত্য জীবন যেমন মসৃণ ছিল তেমনই ছিল রোমাঞ্চে ভরা। নিলয় দিনের বেলা অনেক সেজে ইউনিভার্সিটিতে ক্লাস করত, আর রাত নামলে হয়ে উঠত CIA এর স্টেশন চিফ। আখিও তার পাশে থেকে তাকে সাহায্য করত, আর মাঝে মাঝে নিজের দক্ষতা দিয়ে নিলয়ের মিশনেও সহায়তা করত। তাদের ভালোবাসার বাঁধন আরও মজবুত হয়েছে। অন্যদিকে আহমদ পরিবারে 1 বছরেরও বেশি সময় ধরে শোকের ছায়া নেমে এসেছে। নিলয়ের বাবা মা নাদিম তাকে বহু খুঁজেছেন, কিন্তু নিলয়ের কোনো সন্ধান পাননি। তাদের মনে কেবলই অনুশোচনা আর কষ্ট। নাইমার বিয়ে হয়ে গেছে, সে এখন তার স্বামীর সাথে অন্যত্র থাকে। তবে নিলয়ের জন্য তারও মাঝে মাঝে মন খারাপ হয়। রিতাও নিলয়ের জন্য চিন্তা করত, কিন্তু সেও জানতো না নিলয় কোথায় আছে। আজ নিলয় আর আখির বিবাহ বার্ষিকী। নিলয় আখিকে সেরাভাবে সারপ্রাইজ দেবার পরিকল্পনা করেছে। সকাল থেকেই আখি নিলয়কে বারবার জিজ্ঞেস করছিল, অনেক, আজ কি কোনো বিশেষ দিন তোমার মনে আছে? না কি, আজ তো কোনো বিশেষ দিন বলে মনে হয় না। কেন, কিছু হয়েছে? আরে দূর, কিচ্ছু হয়নি। আখি তখন মনে মনে বলে, এই লোকটার কি কিচ্ছু মনে থাকে না? এরপরও আখি কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে, কিন্তু নিলয় একই উত্তর দেয়। আখি মনে মনে কিছুটা হতাশ হয়, ভাবে নিলয় হয়তো তাদের বিবাহ বার্ষিকীর কথা ভুলেই গেছে। বিকেলের দিকে নিলয় আখিকে ডেকে বলে, আখি, আজকে একটা মিশন আছে, সন্ধ্যার দিকে আমাদের যেতে হবে। কিসের মিশন? একটি অনুষ্ঠানে আমাদের ছদ্মবেশে যেতে হবে, তাই সুন্দরভাবে রেডি হয়ে নিও। আখি সম্মতি দেয়। সন্ধ্যার দিকে নিলয় ড্রয়িং রুমে বসে আখির জন্য অপেক্ষা করছিল। আখি সেজেগুজে রুমে আসলে নিলয় তাকে দেখে অবাক হয়েছে। আখিকে সেদিন অসাধারণ সুন্দর লাগছিল। তার পরনে ছিল একটা ঝলমলে শাড়ি, আর তার খোলা চুলে এক ধরনের স্নিগ্ধতা। আখি, তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। যাও দুষ্ট, এখন চলো, মিশনে দেরি হয়ে যাচ্ছে। তারা দুজনেই বের হয়ে পড়ে। একটা পার্কের সামনে এসে গাড়ি থামে। হ্যাঁ, এটাই সেই পার্ক যেখানে নিলয় আখিকে প্রথম প্রপোজ করেছিল। আখি কিছুটা অবাক হয়। তারা ভেতরে যায়। হাঁটতে হাঁটতে তারা এক জায়গায় পৌঁছে, যেখানে চারদিকে অন্ধকারে আচ্ছন্ন ছিল। নিলয়, আমরা এখানে কেন আসলাম? আমরা তো অনুষ্ঠানে যাওয়ার কথা। অনুষ্ঠান কোথায়? আসলে কি আজকে কোনো অনুষ্ঠান বা মিশন নেই, আমি মিথ্যা বলেছিলাম। মানে কি? ঠিক তখনই নিলয় হাততালি বাজায়। সাথে সাথে চারদিকে আলো জ্বলে ওঠে। আখি বিস্মিত হয়ে দেখে চারদিকে সুন্দর ডেকোরেশন, বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর তাতে বড় বড় করে লেখা আই লাভ ইউ আখি। আখি আনন্দে চোখ বড় বড় করে চারপাশে তাকিয়ে থাকে। যখন আখি নিলয়ের দিকে তাকায়, তখন নিলয় হাঁটু গেড়ে বসে। তার হাতে একটা উজ্জ্বল ডায়মন্ড রিং। হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভ। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করেছি। তুমি আমার জীবন, আমার সব কিছু। তুমি আমার পাশে না থাকলে আমি কিছুই নই। আখির চোখে জল চলে আসে। এটা আনন্দের জল, ভালোবাসার জল। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। নিলয়, আমি ভেবেছিলাম তুমি ভুলেই গেছো। আমি তোমাকে কতটা ভালোবাসি তা বোঝাতে পারবো না। আমি কি কখনো তোমাকে বলতে পারি আখি, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। এই রিংটি যেমন চিরন্তন, তেমনি আমাদের ভালোবাসাও। আখি চোখ মুছতে মুছতে রিংটা গ্রহণ করে। নিলয় তার হাতে রিং পরিয়ে দেয়। তারপর তারা দুজনেই উঠে দাঁড়ায়। নিলয় আখিকে আলতো করে কাছে টেনে নেয় এবং তার কপালে, গালে, ঠোঁটে ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। আখি নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে, যেন কোনো দিনও তাকে ছাড়বে না। তুমি আমার জীবন নিলয়, তুমি আমার একমাত্র সুখ। আর তুমি আমার আশ্রয়, আমার শক্তি, আমার ভালোবাসা আখি। হ্যাপি অ্যানিভার্সারি। তারা দুজনেই সেই সুন্দর পরিবেশে একে অপরের সাথে রোমান্টিক সময় কাটায়। তারা একসঙ্গে হাসে, গল্প করে, আর তাদের ভালোবাসার স্মৃতিচারণ করে। চাঁদনী রাতে ভালোবাসার আবহে তারা একে অপরের সাথে মিশে যায়। এই মুহূর্তটি তাদের সম্পর্কের নতুন এক মাইল ফলক হয়ে থাকবে। আরও 1 মাস পেরিয়ে গেছে। নিলয় আর আখির নতুন সংসার আনন্দের জোয়ারে ভাসছে। তারা একে অপরের সঙ্গ উপভোগ করছে, আর গোপন জীবনের চ্যালেঞ্জগুলো সামলাচ্ছে নিজেদের মতো করে। তাদের সম্পর্ক আরও গভীরে যাচ্ছে, যেখানে অবিশ্বাস বা মিথ্যে বলার কোনো সুযোগ নেই। আজ আহমেদ ভিলায় এক উৎসবের আমেজ। নাদিমের মেয়ে টিয়ার জন্মদিন। সারা বাড়ি সেজে উঠেছে ঝলমলে আলো আর রকমারি বেলুনে। অনুষ্ঠান হবে বাড়ির বাগানে, যেখানে অতিথিরা সবাই জড়ো হয়েছেন। পারিবারিক কোলাহল, হাসির শব্দে বাগান মুখরিত। আহমেদ সাহেব, নিলয়ের মা, নাদিম সবাই অতিথিদের সাথে গল্পগুজব করছিলেন। তাদের মনে অবশ্য এখনও নিলয়কে হারানোর এক চাপা কষ্ট বিদ্যমান। নাইমা তার স্বামীর সাথে এসেছে, তার মুখেও হাসি নেই। ঠিক তখনই বাড়ির গেট দিয়ে প্রবেশ করে একটা চকচকে কালো ফেরারি 812 সুপারফাস্ট।
গাড়িটা এতই দামি আর আকর্ষণীয় যে বাগানে উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে থাকে। এমন বিলাসবহুল গাড়ি তারা আগে কেউ কখনো দেখেনি। সবার চোখে বিস্ময়। গাড়ির দরজা খোলে আর প্রথমে নিলয় বেরিয়ে আসে। তার পরনে ছিল একটা সাদা পাঞ্জাবি, যার বুকের কাছে আর হাতায় নীল ফুলের সূক্ষ্ম ডিজাইন করা। পাঞ্জাবিটা তার সুঠাম শরীরে দারুণ মানিয়েছে। নিলয়ের চুলে হালকা ঝিল আর তার চোখে আত্মবিশ্বাসের দীপ্তি। সে যেন এক অন্য মানুষ, যার চেহারায় নেই কোনো দ্বিধা বা দুর্বলতা। ঠিক তখনই গাড়ির অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে আখি। তার পরনীয় নিলয়ের সাথে ম্যাচিং করা একটা সাদা শাড়ি, যার পাড়ি আর আঁচলে একই নীল ফুলের ডিজাইন করা। শাড়ির সাথে মানানসই নীল রঙের ব্লাউজ, হাতে সরু সাদা চুড়ি আর কানে ছোট সাদা পাথরের দুল। তার চুলগুলো খোলা, কাঁধের উপর আলতোভাবে ছড়িয়ে আছে। তাদের দুজনের এই কম্বিনেশন দেখে সবাই মুগ্ধ। তারা যেন রূপকথার কোনো চরিত্র। নিলয়কে এতদিন পর, তাও এমন বড় অবস্থায়, এত আত্মবিশ্বাসী আর সুদর্শন রূপে দেখে তার পরিবারের সবার চোখ ছানা বড়া হয়েছে। কিউইত নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। যে ছেলেকে তারা অকর্মা, অপদার্থ বলে ঘর থেকে বের করে দিয়েছিল, সেই ছেলে আজ এমন বিলাসবহুল গাড়িতে করে এমন সুন্দরী স্ত্রীকে সাথে নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে। তাদের মুখের হাসি মুছে যায়, বিস্ময় আর অনুশোচনা গ্রাস করে। তখনই রীতা সবাইকে ঠেলে নিলয়ের দিকে দৌড়ে আসে। তার চোখে আনন্দ আর চাপা কষ্ট। সে নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। তুই এতদিন কোথায় ছিলি নিলয়? আমরা তোকে কত খুঁজেছি জানিস না? আমরা তোর জন্য কতটা চিন্তা করেছি। তুই আমাকে একা ফেলে কেন চলে গিয়েছিলি? নিলয় রীতাকে সান্ত্বনা দেয়, তার মাথায় হাত বুলিয়ে দেয়। চিন্তা করো না ভাবি, ভালো আছি আমি। রীতা নিলয়ের পাশ থেকে সরে গিয়ে আখির দিকে তাকিয়ে নিলয়কে জিজ্ঞেস করে, আচ্ছা, ও কি আমার একমাত্র যা কি? নিলয় লজ্জায় মাথা নাড়ে। আখি রীতার দিকে তাকিয়ে মিষ্টি হাসে। রীতা আখিকে দেখে মুগ্ধ হয়। বাবা, মাশাআল্লাহ, আমার যা যেমন সুন্দর তেমনই তোদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে। তোরা দুজন যেন রাজ্যটক। রীতার কথা শুনে আখি আরও লজ্জা পায়। নিলয় তখন টিয়াকে কোলে নেয়, যার জন্মদিন। ছোট্ট টিয়াও নিলয়কে দেখে খুশি হয়। এই সুযোগে পরিবারের বাকি সদস্যরাও নিলয়ের কাছে আসে। তাদের মুখমণ্ডলে তখন আর আগের সে অহংকার বা বিদ্রুপের চিহ্ন নেই, আছে কেবল গভীর অনুশোচনা। বাবা অনেক, নিলয়, আমাদের ক্ষমা করে দে বাবা। আমরা তোকে চিনতে পারিনি, আমরা কত ভুল করেছি। তুই আমাদের ছেড়ে চলে গিয়েছিলি, তখন থেকে আমাদের মনে আর শান্তি নেই। বাবা, আমি তোর সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। আমি তোকে বিশ্বাস করিনি। তোর মতো রত্নকে আমি হেলায় হারিয়েছি। আমাকে মাফ করে দিস বাবা। ভাই, আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি। আমি তোকে অকর্মা বলতাম। আমার মতো ভাই তোর প্রাপ্য ছিল না। আমাকে ক্ষমা করে দে ভাই। নিলয়, আমি তোকে কত বিদ্রূপ করেছি, কত অপমান করেছি। তুই যখন চলে গেলি তখন বুঝেছি তুই কতটা মূল্যবান ছিলিস। আমি তোর কাছে ক্ষমা চাইছি ভাই। পরিবারের প্রতিটি সদস্য একে একে নিলয়ের কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চায়। তারা তাদের করা অন্যায়, তাদের বলা কটু কথা, তাদের অবহেলার জন্য আফসোস করে। তাদের মুখে শুধুই অনুশোচনা আর দুঃখের ছাপ। নিলয় চুপ করে তাদের কথা শুনে। পরিবারের সবাই একে একে তাদের ভুলের জন্য ক্ষমা চাইল। তাদের মুখে অনুশোচনা আর দুঃখ স্পষ্ট। নিলয় এতক্ষণ চুপ করে শুনছিল। তার চোখে কোনো রাগ বা বিদ্বেষ ছিল না, শুধু এক গভীর নীরবতা। যখন সবার কথা শেষ হলো, নিলয় দীর্ঘশ্বাস ফেলে। আপনাদের কথা তো শেষ, তাহলে এবার আমি বলি। নিলয়ের কণ্ঠস্বরে এক ধরনের শীতলতা ছিল, যা শুনে পরিবারের সবাই কেমন যেন কেঁপে উঠল। নিলয় তাদের দিকে তাকায়। আপনারা হয়তো জানেন না আমি কতটা কষ্ট পেয়েছি। প্রতিটা মুহূর্তে আমার মনে হতো আমি যেন আপনাদের বোঝা। যখন আপনারা আমাকে অকর্মা, অপদার্থ বলতেন, যখন আমার জন্মকে অভিশাপ মনে করতেন, তখন আমার কত কষ্ট লাগতো। আপনারা কি একবার ভেবে দেখেছেন? যখন আমি একা একা পড়াশোনা চালাতাম, রাত জেগে কাজ করতাম, তখন আপনাদের কারো মনে হতো না যে আমি কি করেছি। আমি শুধু আপনাদের ভালোবাসা চেয়েছিলাম, সামান্য একটু স্বীকৃতি চেয়েছিলাম। নিলয় কিছুক্ষণের জন্য থেমে যায়। তার চোখ ছলছল করে ওঠে। তারপর হঠাৎই তার কণ্ঠস্বর পাল্টে যায়, রাগ আর তিক্ততায় ভরে ওঠে। আর যখন আমার কোনো দোষ না দেখা সত্ত্বেও আপনারা আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিলেন, তখন কোথায় ছিল আপনাদের তথাকথিত ভালোবাসা? আপনারা যখন আমাকে পথে বসালেন, তখন কি একবার ভেবেছিলেন আমি কোথায় যাব, কি করব, আমার জীবনে কি ঘটেছিল? আপনারা তার কিছুই জানেন না।
শুধু নিজেদের ঘৃণা আর অহংকার নিয়েই বাঁচতে শিখেছেন আপনারা। নিলয়ের রাগান্বিত কথা শুনে পরিবারের সবাই হতবাক হয়ে যায়। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই আঁখি এগিয়ে আসে। সে নিলয়ের হাত ধরে আলতো করে টানে। নিলয় শান্ত হও প্লিজ। নিলয়ের বাবা মা আবার কাছে ছুটে আসে। বাবা, আমাদের ক্ষমা করে দিন। আমরা সত্যিই ভুল করেছি, আমরা বুঝতে পারিনি। আমাদের পাপের ক্ষমা নেই বাবা, তুই আমাদের সব ভুল মাফ করে দে। আঁখি নিলয়ের গালে হাত রেখে তাকে বোঝায়। তার হাতের স্পর্শে যেন নিলয়ের রাগ কিছুটা কমে আসে। নিলয়, আমি জানি তোমার অনেক কষ্ট, কিন্তু দেখো ওরা অনুতপ্ত, হয়তো ভুল করেছে কিন্তু এখন বুঝতে পারছে। তাদের কষ্টটাও দেখো, তাদের ক্ষমা করে দাও প্লিজ। নিলয় আঁখির কথা শুনে গভীর শ্বাস নেয়। তার চোখে সেই কষ্ট এখনও স্পষ্ট, কিন্তু আঁখির ভালোবাসা তাকে নরম করে তোলে। নিলয় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎই তার মুখে এক ঝলক হাসি ফোটে। আরে কেক কাটার সময় তো চলে যাচ্ছে, সবাই চলো কেক কাটি। নিলয়ের কথা শুনে পরিবারের সবার মুখে হাসি ফুটে ওঠে। তারা বুঝতে পারে নিলয় তাদের ক্ষমা করে দিয়েছে। তাদের মনে এক নতুন আশার আলো জ্বলে ওঠে। সবাই মিলে টিয়ার জন্মদিনের কেক কাটে। আনন্দ আর উচ্ছ্বাসে মুহূর্তটা ভরে ওঠে। কেক কাটা শেষ হলে নিলয়ের বাবা তার কাছে আসেন। বাবা, তোকে আর আমরা কোথাও যেতে দেব না, এখন থেকে আমাদের সাথেই থাকবি। না বাবা, আমি এ বাড়িতে থাকবো না। এ বাড়িতে সবসময় আমি শুধু অবহেলা পেয়েছি। এ বাড়িতে থাকলে সে স্মৃতিগুলো সবসময় আমাকে খাটাবে। তোমরা সবাই এখন থেকে আমার বাড়িতে থাকবে। তোমরা সবাই আজকে আমার সাথে আমার বাড়িতে শিফট হবে। নিলয়ের কথায় সবাই অবাক হলেও তার দৃঢ়তা দেখে কেউ আর দ্বিমত করে না। তারা সবাই রাজি হয়। 5 মিনিটের মধ্যে গাড়ির গেট দিয়ে 3টা চকচকে কালো গাড়ি প্রবেশ করে। সবাই আবার অবাক হয়েছে। একটা গাড়ি থেকে আয়ান নেমে আসে। সে দ্রুত নিলয়ের কাছে এসে মাথা নত করে সম্মান জানায়। স্যার, এখানে 2টি গাড়ি আছে আপনার জন্য, ড্রাইভারও সাথে রয়েছে, আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যাও। আয়ান তখন আবার সম্মান জানিয়ে তার সাথে থাকা সবাইকে নিয়ে একটা গাড়িতে করে চলে যায়। নিলয় তার পরিবারের সবাইকে সেই দুটো গাড়িতে বসতে বলে, আর নিলয় আঁখিকে নিয়ে তার ফেরারিতে বসে। তারপর সবাই রওনা হয় নিলয়ের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর গাড়ি একটা বিশাল বড় বাড়ির সামনে এসে থামে। বাড়িটা এতই জাঁকজমকপূর্ণ আর আধুনিক যে নিলয়ের পরিবারের সবাই তা দেখে অবাক হয়েছে। তাদের চোখ কপালে ওঠে। তারা কল্পনাও করতে পারেনি নিলয় এমন কোনো বিশাল বাড়িতে থাকে। তারপর সবাই বাড়ির ভেতর প্রবেশ করে। নিলয় সবাইকে তাদের নিজ নিজ রুম দেখিয়ে দেয়। রাতে ডিনারের সময় সবাই ডাইনিং টেবিলে বসে। আহমেদ সাহেব নিলয়ের দিকে তাকান। বাবা, তুই এখন কি করিস? নিলয় এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর তার মুখে এক স্মিত হাসি ফোটে। আমি সিআইএ অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির বাংলাদেশ স্টেশনের চিফ। নিলয়ের কথা শুনে সবার চোখ বড় বড় হয়েছে। তারা স্তম্ভিত হয়ে একে অপরের দিকে তাকায়। তাদের মুখে বিস্ময়, অবিশ্বাস আর গভীর আতঙ্ক। তাদের সামনে যে ছেলেটা বসে আছে সে শুধু তাদের অবহেলিত ছেলে নয়, সে দেশের একজন সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তা। সিআইএ চিফ? আমার নিলয়? এ আমি কি শুনছি? আমার ছেলে, আমার নিলয় এত বড় অফিসার, আর আমরা ওকে কি বলেছি, কি করেছি? তাহলে সেদিনের ঘটনা সবটাই ওর কাজ ছিল? আমরা ওকে অকর্মা বলতাম, আমি কি করলাম? এখন ওদের টেনে লাভ নেই। আর আরেকটি কথা, তোমাদের বৌমা আঁকি হচ্ছে সিআইএ অ্যান্ড এনবিএসপি বাংলাদেশ স্টেশনের সাইবার টিমের হেড। সবাই তো তখন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। বাবা, বললাম না তোদের খুব সুন্দর মানিয়েছে। তোমাদের আসলে অনেক সুন্দর মানিয়েছে। তাছাড়া কার দেবর আর কার যা হয় দেখতে হবে না? তখন সবাই হেসে ওঠে, কিন্তু নিলয়ের পরিবারের চোখে তখন শুধু বিস্ময় আর অনুশোচনা। তাদের ধারণার চেয়েও নিলয়ের পরিচয় অনেক বড়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা বুঝতে পারে তারা কতটা বড় ভুল করেছে। তাদের অবহেলিত ছেলেটি যে দেশের জন্য এত বড় দায়িত্ব পালন করেছিল তা তারা কল্পনাও করতে পারেনি। ডিনার শেষে আহমেদ পরিবারের সদস্যরা হতবাক হয়ে যে যার রুমে চলে যায়। নিলয়ের আসল পরিচয় তাদের কল্পনারও অতীত ছিল। সে অবহেলিত অকর্মা ছেলেটি যে দেশের এমন গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা তা তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। অনুশোচনা আর বিস্ময়ে তারা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছিল। অন্যদিকে নিলয় আর আঁখি তাদের মাস্টার বেডরুমে প্রবেশ করে। রুমে ঢুকেই নিলয় আঁখিকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে। আঁখি তার স্পর্শে কেঁপে ওঠে। তারপর নিলয়ের দিকে ফিরে তার বুকে মাথা রাখে। আজকের দিনটা যেন একটা স্বপ্নের মতো নিলয়।
আমার কাছেও তাই একই। আমার জীবনে এত আনন্দ যে আসতে পারে তা কখনো ভাবেনি। তুমি আমার জীবনে আসার পর থেকে যেন সব কিছু বদলে গেছে। তোমার পরিবারের সবাই কত অবাক হয়ে গেছে দেখেছো? তারা যেন নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, তারা তো জানে না তাদের অকর্মা ছেলেটা আসলে কী করে। তার ভেবেছিল আমি হয়তো জীবনে কিছু করতেই পারবো না। কিন্তু এখন তো তাদের বুঝতে বাকি নেই তাদের অকর্মা ছেলেটা কত বড় জিনিস। নিলয় আখিকে আরও কাছে টেনে তার চোখে চোখ রেখে বলে, আমার কাছে সবচেয়ে বড় জিনিস তুমি একই। তুমি আমার জীবন। তোমার ভালোবাসা ছাড়া এই সব কিছু অর্থহীন। কী সব বলছো? সারাদিন শুধু দুষ্টামি। এখন তো আর তোমার কাছ থেকে বাঁচাই মুশকিল। নিলয় আখির ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলে, কেন বাঁচবে? তুমি তো আমারই। আজ থেকে তুমি শুধু আমার দুষ্টুমির রানী। আখি হেসে ওঠে। নিলয় আলতো করে আখিকে কোলে তুলে নেয়। তারা একে অপরের চোখে হারিয়ে যায়। চাঁদের আলো জানালার ফাঁকে দিয়ে তাদের ঘরে প্রবেশ করে, যেন তাদের ভালোবাসার এই মুহূর্তটাকে আরও আলোকিত করছে। তাদের সমস্ত দিনের ক্লান্তি, জীবনের সমস্ত জটিলতা সব কিছুই যেন এই মুহূর্তে বিলীন হয়েছে। শুধু তারা দুজন আর তাদের অসীম ভালোবাসা। তাদের হৃদস্পন্দন যেন একতালে বাজছে, এক নতুন সুর তৈরি করছে। তাদের ঠোঁট একে অপরের কাছে আসে আর তারা ভালোবাসার গভীর সমুদ্রে হারিয়ে যায়। তাদের এই রোমান্সের মধ্য দিয়ে গল্পটা শেষ হয়। এই গল্পটা শেখায় আমাদের যে অবহেলার শিকার হলেও মেধা আর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। ভালোবাসার মাধ্যমে জীবনের সমস্ত শূন্যতা পূরণ করা যায় এবং বিশ্বাস ও ক্ষমার মধ্য দিয়ে সম্পর্কগুলো নতুনভাবে গড়ে তোলা যায়। যারা দেশের জন্য গোপন দায়িত্ব পালন করেন তাদের ব্যক্তিগত জীবনে থাকে অনেক জটিলতা, কিন্তু ভালোবাসার শক্তি তাদের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। তো আজকের গল্প এখানেই শেষ হলো। সবাই পরবর্তী গল্পের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং নেক্সটে কী ধরনের গল্প চান তাও কমেন্টে জানাবেন। আর লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না যেন। তাহলে পরবর্তী গল্পে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।